আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ওকে, সো আশা করি সবাই ভালো আছো এবং সুন্দর সুস্থ আছো যে যেখানে রয়েছো। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রের একটা ইম্পর্টেন্ট, অতি গুরুত্বপূর্ণ একটা গল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, আজকে আমাদের আলোচ্য বিষয় কি? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা একটু আলোচনা করব যে আমাদের মাসি পিসি যেই গল্পটি রয়েছে, আমরা সেই গল্পটি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সো মাসি পিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসি পিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ, একটা গল্প। এই গল্পটা আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, সো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমি কি ক্লাসটা আরম্ভ করব কিনা আমাকে একটু ঝটপট জানিয়ে দাও, তাহলে আমরা শুরু করতে পারবো। আমাদের আজকের যেই ক্লাস রয়েছে সেটা শুরু করব। ওকে, সো আই হোপ সব কিছু দেখা যাচ্ছে এবং সব কিছু ক্লিয়ার আছে। আচ্ছা, তো আসলে তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকে যে মূল আলোচনায়, মাসি পিসি গল্প রয়েছে। কেমন আছেন? অনেকে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, সবসময় ভালো থাকি, আল্লাহ ভালো রাখে। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের আজকের লেসন, আজকের পাঠে। আজকে আমরা মাসি পিসি গল্পটা নিয়ে আলোচনা করবো। সো মাসি পিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, হ্যাঁ ভাই, ধ্রুব বইটা কোন পাবলিকেশনের? এটা কোনো পাবলিকেশনের বই না, এটা রাইটারের নাম বললে হবে, অথবা ধ্রুব বই বললেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, মাত্র ম্যাথ শেষ হলো, আবার বাংলা, গুড, প্রচুর পরিমাণ পড়তে হবে। ওকে, ঠিক আছে, সো আসো তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আলোচনায়। আমরা এখানে মাসি পিসি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা একটু মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই। প্রথমত হচ্ছে ঔপন্যাসিকের নাম কি? উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এবং তার ডাক নাম কি? মানিক। এবং তার পিতৃপ্রদত্ত নাম কি? এটা খুবই ইম্পর্টেন্ট। পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে পিতৃপ্রদত্ত নাম কি? এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এবার আসি আমরা একটু তার মাতৃ ও পিতৃ পরিচয় জানি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম ছিল হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ছিল নিরোদা সুন্দরী দেবী। ওকে, আচ্ছা, এরপর দেখি 1908 খ্রিস্টাব্দে বাংলা 1317 সনে তিনি সাঁওতাল পরগনার ধুমকা শহরে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরে। এই তথ্যটা ভীষণ ইম্পর্টেন্ট যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কই? উত্তর হচ্ছে ঢাকার বিক্রমপুরে। এরপর আমরা একটু দেখি মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নিরোদা সুন্দরী দেবী। তো এরপর একটু দেখি যে বাংলা, বিহার, উড়িষ্যা বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন। তো এইগুলো হচ্ছে তার যে জন্ম পরিচিতি সম্পর্কিত যে তথ্যাদি, সেগুলো সম্পর্কে আমরা একটু জানলাম। এরপর আমরা একটু দেখি যে উপন্যাসের ভিতরে আমরা যদি একটু যাই, উপন্যাসের ভিতরে রয়েছে জননী, রয়েছে দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। এরপর আমরা একটু তার গল্প গ্রন্থগুলোর দিকে একটু তাকাই। তার বিখ্যাত গল্প গ্রন্থগুলোর ভিতরে রয়েছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, তারপর হচ্ছে সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, এরপর হচ্ছে টিকটিকি, এরপর হচ্ছে হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, হারানো নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী, এগুলো হচ্ছে তার গল্প গ্রন্থ। আমাদেরকে একটু মনে রাখতে হবে উপন্যাস খুব বেশি না, অল্প কয়েকটা উপন্যাস। কি কি? দিবারাত জননী, এরপর হচ্ছে কি দিবারাত্রির কাব্য, এরপর হচ্ছে পদ্মা নদীর মাঝি, এরপর হচ্ছে পুতুল নাচের ইতিকথা, চিহ্ন ইত্যাদি হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। ওকে, এই উপন্যাসগুলো একটু মনে রাখতে হবে। উপন্যাসগুলো মনে রাখার কৌশলটা এখানে দেওয়া আছে, অর্থাৎ তার সাহিত্যকর্মগুলো মনে রাখার কৌশল। যেমন দেখো এখানে দেওয়া আছে, মানিক পদ্মা নদীর মাঝি জননীকে ডেকে বলল, ইতিকথার পরের কথা সোনার চেয়ে দামি, চতুষ্কোণ ও দিবারাত্রির কাব্য লিখতে শহরতলিতে গিয়ে পুতুল নাচের ইতিকথা দেখে জীবন্ত অবস্থায় ফিরতে পারল না। সো এইখানে তার যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলোর সুন্দর করে একটা ছন্দের মতো দেওয়া আছে। পিডিএফটা যখন তোমরা পেয়ে যাবে তখন তোমরা এখান থেকে পড়ে নিবা। ওকে, আচ্ছা আচ্ছা, বেশ, সেদিন তো গল্পটা শেষ হলো না। কোন গল্প শেষ হয় নাই? কোন গল্প শেষ হয় নাই? আচ্ছা, এরপর দেওয়া আছে যে জীবন অবসাদ। মানে তার জীবন কখন শেষ হয়? কলকাতার মৃত্যুবরণ করেন কলকাতাতে তিনি 1956 খ্রিস্টাব্দে 3 ডিসেম্বর অর্থাৎ 3রা ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাকে একটু বলো তো লেখক পরিচিতিটা কি ক্লিয়ার কিনা? জাস্ট এখান থেকে সবকিছু পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা জাস্ট পয়েন্টগুলো একটু পড়ে নিবা। আমাকে একটু জানাও যে এই অংশটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, অর্থাৎ এই অংশটা ক্লিয়ার কিনা।
আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। তো এটা পিডিএফে দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। এবার আসো আমরা একটু উৎস পরিচিতির দিকে একটু যাই, গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে আমরা একটু উৎস পরিচিতির দিকে একটু তাকাই। সো উৎস পরিচিতিতে এখানে তোমরা খেয়াল করো, উৎস পরিচিতিতে, আচ্ছা স্যার এতগুলো ট্রিক্স কীভাবে মনে রাখবো? শুনো, মনে রাখার কৌশল হচ্ছে কি, তুমি যখন ভুলে যাবা তখন তুমি আবার পড়বা, যদি ভুলে যাও এরপরও আবার পড়বা, এরপর আবার ভুলে গেলে আবার পড়বা, আবার ভুলে গেলে আবার পড়বা, আবার ভুলে গেলে আবার পড়বা, পড়তেই থাকবা পড়তেই থাকবা পড়তেই থাকবা, দেখবা যে একসময় গিয়ে ঠিকই তোমার মনে থাকবে। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে ট্রিক্স। পড়বা, ভুলে যাবা, ভুলবা, আবার পড়বা, ভুলবা, আবার পড়বা, ভুলবা, পড়বা, শেষ। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি উৎস পরিচিতি। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকা। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে মাসি পিসি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে পূর্বাশা পত্রিকাতে এটি প্রথমবারের মতো কি হয়? প্রকাশিত হয়। আচ্ছা এরপর দেখো পত্রিকায় কততে প্রকাশিত হয়? 1352 খ্রিস্টাব্দের চৈত্র সংখ্যায়, মার্চ এপ্রিল অর্থাৎ 1946-এর পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। তাহলে কোন গল্প গ্রন্থ থেকে? আচ্ছা ভাইজান প্রতিবেদনের নিয়মটা দেখানোর কথা ছিল, প্রতিবেদনের নিয়ম দেখাবো, সমস্যা নেই, সব কিছু যা যা বাকি থাকবে ছোটোখাটো সব কিছু দেখাবো। আচ্ছা এরপর দেখো, তো তার মানে উৎস পরিচিতির ভিতরে আমরা জানলাম যে পরিস্থিতি নামক গল্পগ্রন্থ থেকে মাসি পিসি গল্পটি কী করা হয়েছে? নেওয়া হয়েছে। আচ্ছা বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে। তো এইবার আসো আমরা একটু গল্প চলে যাই। গল্পে যাওয়ার আগে তোমাদেরকে একটু কিছু বেসিক বিষয় একটু বলি। এখানে গল্পের নাম আমরা যদি খেয়াল করি, গল্পের নাম হচ্ছে মাসি, এরপর হচ্ছে পিসি। ওকে, সো এই মাসি এবং পিসি তারা দুজনে, আমরা যদি খেয়াল করি যে পিসি মানে কি? পিসি মানে হচ্ছে ফুফু। ওকে, মাসি মানে কি? মাসি মানে হচ্ছে খালা। এরা এই যে মাসি আছে, এই মাসি আর পিসি তারা দুজনেই বাস করতে লাগলো, অর্থাৎ মাসি বাস করতে লাগলো তার বোনের শ্বশুর বাড়িতে, হ্যাঁ, আর পিসি বাস করতে লাগলো তার নিজের বাড়িতে। তো তার মানে খেয়াল করো, এখন নর্মালি মাসির থেকে পিসির ফাপড় একটু বেশি হবে, ধাপটা একটু বেশি হবে, কারণ মাসি তো তার নিজের বাড়িতে বাস করে, মানে নিজের বাড়িতে থাকে, আর পিসি তো তার নিজের বাড়িতে থাকে, আর মাসি তো উড়ে এসে জুড়ে বসছে, কারণ সে বোনের জামাইয়ের বাড়িতে থাকে। তো একটা সময় মাসি আর পিসির ভিতরে খুব বেমিল ছিল, অমিল ছিল, একজন আরেকজনের লগে ঝগড়াঝাটি এসব লেগেই থাকতো। কিন্তু পরবর্তীতে মাসির বোন মারা যায়, এরপর পিসির দেখা যায় যে ভাই মারা যায়, মানে পিসির ভাই মারা যায়, আর তাদের যে সন্তান ছিল তার নাম ছিল আল্লাদি। তার নাম কি ছিল? আল্লাদি। এই আল্লাদি তাকে বিয়ে দেওয়া হয় যোগু নামে একটা ছেলের কাছে। যোগু, এই যোগু সে ভালো ছিল না, দিনরাত বইয়ের উপর অত্যাচার করত, অর্থাৎ আল্লাদিকে মারতো। পরবর্তীতে আল্লাদিকে এই মাসি পিসি নিয়ে আসে এবং মাসি পিসির কাছে আল্লাদি বড় হতে থাকে, এবং দুজন নারী তারা কিভাবে জীবিকা নির্বাহ করে, এবং তারা দেখা যায় যে নৌকা বায়, তারা বিভিন্ন গ্রাম থেকে গিয়ে শহরে গিয়ে ফলমূল তরি তরকারি বিক্রি করে, এইসব বিক্রি করে আল্লাদিকে তারা কি করে? চালায়, হ্যাঁ, এবং নিজের সংসার চালায়, আল্লাদির ভরণ পোষণের ব্যবস্থা করে। এই আল্লাদি সে পরবর্তীতে দেখা যায় যে সন্তান সম্ভবা হয়। ঠিক আছে, আচ্ছা ওকে, এইবার খেয়াল করো, আমরা একটু চলে যাই আমাদের মেইন যে থিম, সেই থিমটা বললাম। এরপর আল্লাদি ছিল দেখতে খুবই সুন্দরী, তো যে সুন্দরী থাকে তার প্রতি নর্মালি সবাই একটু দৃষ্টি দেয়, এটাই তো স্বাভাবিক। তো আল্লাদির স্বামী ছিল না, মাসি পিসির কাছে থাকে, তো মানুষজন তাদেরকে উল্টাপাল্টা প্রপোজ দিত, মানে প্রপোজাল পাঠালো মাসি পিসির কাছে, কিন্তু মাসি পিসি এইসব কিছুই ধার ধারতো না। ঠিক আছে ভাই, আমাদের কলেজে তো ফার্স্ট ইয়ারে শুধুমাত্র ফার্স্ট পেপারের পরীক্ষা হয়, ভাইয়া আমাদের কলেজে তো ফার্স্ট পেপারে শুধুমাত্র, তোমার কলেজের সিলেবাস অনুযায়ী কি আমার কোর্স চলবে? আমার কোর্সের মতো চলবে, তোমার কলেজের সাথে মিলবে। এখন তোমার কলেজে যদি ফার্স্ট ইয়ার যদি ফার্স্ট পেপার পড়ায়, তুমি এনে ফার্স্ট পেপার পড়বা, এরপর তুমি সেকেন্ড পেপার তুমি সেকেন্ড ইয়ারে উঠলে পড়ো। এখন তোমার লাগে তো আমি তো আমার কোর্সেসে, এটা কমন সেন্সের ব্যাপার। তোমার জন্য কি আমি কি শুধু ফার্স্ট পেপার পড়াবো? তুমি সেকেন্ড ইয়ারে উঠলে তারপর আমি পড়াবো যে হ্যাঁ উনি সেকেন্ড ইয়ারে উঠেছে, এখন আমরা আসি আস্তে আস্তে, এবার আমরা সেকেন্ড পেপার পড়ি। এই কেমন প্রশ্ন? তোমার কলেজের সাথে মিলাই কি? এটা কি তোমার কলেজের উপর ডিপেন্ড করে আমি কি কোর্স সাজাইছি? আমি কোর্স সাজাইছি কিসের উপর ডিপেন্ড করে? তোমার ইন্টার ফাইনাল পরীক্ষার উপর ডিপেন্ড করে সাজাইছি। কারণ ফার্স্ট ইয়ার তোমার কিছু কিছু পোলাপেন আছে আমার ইনবক্সে নক দিয়ে কয়, ভাইয়া আমার তো সামনে পরীক্ষা, আমার অমুক তারিখে পরীক্ষা, অপরিচিতটা আমার এখনো বাকি আছে, অপরিচিতটা একটু পরে দিন। কেন রে ভাই, তোর লয় কি কথা হয়েছে যে তোর পরীক্ষার আগে আমি তোর অপরিচিত? তোমার সাথে কথা হয়েছে কি যে তোমার পরীক্ষার আগে তোমাকে আমি অপরিচিত পড়াবো? তো তোমার কলেজের অনুযায়ী তোমার মন মতো কি এখানে সব কিছু হবে? কি একটা অবস্থা পোলাপেন, এই জিনিসটা বুঝে না কেন আমি বুঝলাম না। তোমরা তো মানে 6-7 পড়ো না যে সব কিছু তোমাদেরকে বুঝান লাগবে, এটা কমন সেন্সের একটা ব্যাপার। এরপর কিছু কিছু পোলাপেন আছে
ইয়ে করে কোর্সে ভর্তি হয়েছে, এনে 2 দিনও ক্লাস করে নাই। আমার ওই দিন এক মাই ইনবক্সে ভাইয়া আমি কি A+ পাবো? আচ্ছা ও A+ পাইবো কিনা, ও বলে ভাইয়া আমি তো আপনার কোর্সে ভর্তি হয়েছি, 2টা ক্লাস করেছিও, আমি কি A+ পাবো? আমি কি ভাই যদি এমন হইতো আমার 2টা ক্লাস করলেই তুই A+ পাইতি, তাহলে তো বাংলাদেশের সব পোলাপান আমার কাছেই পড়তো, আমি তো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম, তাই না? এরকম 2টা করে ক্লাস নিয়ে কি একটা অবস্থা। এগুলো বুঝান লাগে তোমাদেরকে। ধ্রুব বইয়ের প্রাইস কত? 3টা ক্লাসেই ধ্রুব বইয়ের কথা বলছি। এখন আমার যদি আবার যদি কেউ যদি ধ্রুব বই নিয়ে যদি প্রশ্ন করে, ও বই কেনার দরকার নাই ভাই, তোর বইয়ের দরকার নাই, তার মানে ও 3টা ক্লাস করে নাই, আগে অলরেডি ক্লাস হয়ে গেছে না? তো ক্লাস হয়ে যাওয়ার পরে এখন আজকের ক্লাসে এসে আবার ধ্রুব বই নিয়ে তো কোনো প্রশ্ন থাকার কথা না। ধ্রুব বই কত, ধ্রুব বই কাদের জন্য, কেন কিনবো, সব কিছু উত্তর দিয়ে দিছি। এই হলো তোমাদের অবস্থা, আল্লাহ হেদায়েত দান করুক। আচ্ছা তো আসো আমরা একটু গল্পে চলে যাই। ওকে, সো গল্প পড়তেছি। শেষ বেলায় খালে, খেয়াল করো গল্প পড়তেছি, শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, মানে একেবারে সন্ধ্যার দিকে শেষ বেলায় ভাটা বলতে আর কোনো পানি নেই, খালে পানি কি হয়েছে, সরে গেছে, নেমে গেছে। আচ্ছা এইবার খেয়াল করো, আচ্ছা এইবার দেখো জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে, একদম আবর্জনা হয়ে গেছে কংক্রিটের পোলের কাছে। কংক্রিট মানে হচ্ছে তোমার সিমেন্ট রড এগুলো দিয়ে বানানো যেই পোল আছে সেই পোল। খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। হ্যাঁ এই শালতি মানে হচ্ছে শাল দিয়ে যে শাল কাঠ দিয়ে যে তৈরি, এটা হচ্ছে নৌকা আর কি। হ্যাঁ নৌকা, তো নৌকা থেকে কি তোলা হচ্ছে, খড় তোলা হচ্ছে পারে। আচ্ছা এরপর দেখো পাশাপাশি জোড়া লাগানো 2টো বড় শালতি, তাহলে শালতি নৌকা কয়টা ছিল, 2টা। বোঝাই আটি বাঁধা খড় 3 জনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত গাদায়। গাদায় মানে হচ্ছে তোমার স্তূপ, স্তূপ। ওকে, সো আটি বাঁধা খড়গুলো 3 জন কি করতেছে, মাথায় চড়ে জমা করছে মস্ত বড় গাদার উপর, মানে স্তূপের উপর। উঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়, শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে 2 জন। তাহলে দেখো খড় তুলে দিচ্ছে কয়জন, উত্তর হচ্ছে 2 জন। এরপর তুমি খেয়াল করে দেখো এই যে এখানে বলা হচ্ছে আরো 3 জনের কথা, আটি বাঁধা খড় 3 জনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত গদায়, তাহলে 2 জন তুলে দিচ্ছে, 2 জন নিয়ে ফেলতেছে। তাহলে খড় তোলার কাজের সাথে সম্পর্কিত কয়জন, উত্তর হচ্ছে 5 জন। কয়জন, 5 জন। এরপর দেখো একজনের বয়স হয়েছে আতপাকা চুল, রোগা শরীর, অন্যজন মাঝ বয়সী, বেটে জোয়ান। তারপর দেখো মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল, একেবারে কদমের ইয়ের মতো এরকম ছাটা, কদম ছাটা রুক্ষ চুল। সো এইবার খেয়াল করে দেখো এই অংশে আমরা কি দেখলাম বলো তো, এই অংশে আমরা দেখলাম যে শেষ বেলার অবস্থা, পরিবেশটা কেমন ছিল, এবং সেই সন্ধ্যার সময় যারা কাজ করতেছিল তাদের যে অবস্থা, সেই অবস্থাটা কি করা হয়েছে এই অংশে, এই প্যারাতে তুলে ধরা হয়েছে। এবার দেখো কেমন প্রশ্ন আসতে পারে, শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন বলো তো। আচ্ছা দেখো খড় মানে কি, খড় মানে হচ্ছে কি ওই যে তোমার ধান গম এগুলোর যেই মানে যে ছোলাটা থাকে আর কি, ওইটাকে বলা হয়, এটা হচ্ছে খড়। ঠিক আছে, এবার দেখো ভাইয়া এইটা কি এইচএসসি 23-এর সিলেবাস অনুযায়ী করেছেন, ওর নাম কি, শেফা। যাই হোক আজকে মনটা অনেক ভালো, এই জন্য আমি শেফারে আজকে আর ইয়ে দিলাম না আর কি, মানে মানে সুন্দর কথাবার্তা শুনাইলাম না। এটা একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার আগে জানতো না, আমরা তো সব জায়গাতে লিখিয়ে দিই যে এটা এইচএসসি 23-24 দুইটার উপরে, 23 এবং 24। আগে 23 শর্ট সিলেবাসের টপিকগুলো শেষ করবো, পরে বাকিগুলো। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এখানে 2 জন না 3 জন, এটা নিয়ে কনফিউশন তৈরি হবে। এখন দেখো এখানে খুব ভালো করে মনোযোগ দাও, তাহলে ভালো করে বুঝতে পারবা। যেমন দেখো 2টো বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় 3 জনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপর মস্ত ইয়েতে, তাহলে 3 জনের মাথায় ছিল। ঠিক আছে, এখন দেখো বলা হচ্ছে শালতি থেকে মাথায় খড় তুলে দিচ্ছে কতজন। এইবার আসো 2 জনের কথা কি লেখা আছে একটু ভালো করে খেয়াল করো। দেখো শালতি থেকে কি হলো, কি রে ভাই হঠাৎ করে দিয়ে বন্ধ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আমাদেরকে রিফাত বলেছে ভাইয়া 8টায় ক্লাস, আগে বলা উচিত ছিল, আজকে দিনের সকালেই বলে দিয়েছি যে 8টায় ক্লাস। ও কই থাকে বলো তো পোলাপাইট,
আমি করি কি, তারা করে কি? ভাই আপনি কি অসুস্থ? কেন আমাকে দেখে কি অসুস্থ মনে হয়? আমি তোমাগুলো খারাপ আচ্ছা, প্রতিবেদন লেখার সিস্টেমটা শিখালে ভালো হতো, সব কিছু শিখাই দেবো, চিন্তা নেই ভাই। আপনার কাছে বাংলা পড়লে না অনেক ভালো লাগে? এটাই ভালো লাগে কি যে কি জানি কত লেখা, আল্লাহ খালি পাম দেয় পোলাপান, এত পাম দিও না বুঝছো? দেখছো এটা নষ্ট হওয়ার কোনো দরকার ছিল? হঠাৎ করে বন্ধ হয়ে গেছে গা, কি কমু বলো? ওই রে আল্লাহ, আপডেট নিতেছে এবার। রিস্টার্ট। আচ্ছা হ্যাঁ, কমেন্ট করো। চার্জ শেষ ভাইয়া, এটা চার্জ লাগে না বাবা, এটা কারেন্ট থেকেই চলে। ও দেখছো, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একজন বলছে ভাইয়া এর মাঝে আমাদেরকে মোটিভেশন স্পিচ দেন। কি মোটিভেশন দিই বলো? আমি কি আমার ক্লাসে কখনো দেখছো আমি কাউকে মোটিভেশন দিই? আমার মোটিভেশন দেওয়া লাগে না, আমার চেহারাটাই তো একটা মোটিভেশন, তাই না? আমার চেহারাটাই তো মোটিভেশন, আর কিসের মোটিভেশন? আচ্ছা এইবার আসো ভাইয়া, আমরা একটু আবার ইয়েতে যাই। আচ্ছা একজন বলছে ভাইয়া আপনি কবে, আমার এখন না আমার খুব বকা দিতে মন চাচ্ছে না বুঝছো, এই জন্য তোমাদের উল্টাপাল্টা কমেন্টগুলো আমি দেখতেছি না। মানে আসলে মেন্টালি আমি ওই চাচ্ছি না যে তোমাদেরকে এখন আমি একটু বকাঝকা করি। ওকে, সো তোমরা ভালো হয়ে যাও। আচ্ছা আচ্ছা, তো এখানে খেয়াল করো, আমরা যেই জায়গায় যে পয়েন্টটাতে ছিলাম ওই পয়েন্টটাতে চলে আসি। আচ্ছা এবার দেখো আমরা একটু চলে যাই। দেখো এখানে বলা হচ্ছে যে বলা হচ্ছে শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। তার মানে দেখো শালতি থেকে খড় তুলে দিচ্ছে, ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন? উত্তর হচ্ছে দুজন। সেখানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে খ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এইবার খেয়াল করো। আচ্ছা এইবার আসো, তার মানে এখানে হবে কি দুজন। এরপর আসো, বলা হচ্ছে যে পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু আরেকটা শালতি। তার মানে দেখো পরবর্তীতে যেই নৌকাটা এলো সেই নৌকাটা ছিল কি সরু। এরপর দেখো দুহাত চওড়া হয়নি না হয় দুমাথা দাঁড়িয়ে দুজন পৌরা বিধবা লগি ঠেলেছে। এই লগি মানে কি? পৌরা বিধবা মানে তো বুঝো একবার বিধবা যে নারী। হ্যাঁ, তো এখানে খেয়াল করো, এই যে লগি মানে হচ্ছে ওই যে তোমার নৌকা যে ঠেলে, যে বাঁশের একটা থাকে ওটাকে এক এক জায়গাতে এক একটা বলে। তো এটাকে বলছে মানে যেটা দিয়ে নৌকা চালায় আর কি, লগি ঠেলেছে। ময়লায় মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। এই থান বলতে বোঝানো হচ্ছে থানের কাপড় আর কি। তার মানে তাদের কাপড় কেমন ছিল? থান কাপড় ছিল। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী এক বউ। এই গুটিসুটি মানে কি? একেবারে ঝুপটা ধরে বসে আছে। হ্যাঁ, ঝুপটা ধরে বসে আছে। হ্যাঁ, তো এক বউ বসে আছে, গায়ের জামা আছে নকশা পরনের সস্তা শাড়ি। তাহলে যেই বউটা আছে যে গুটিসুটি মেরে বসে আছে, তার শাড়ি কেমন? নকশা পরনের সস্তা শাড়ি। আটসাট থমথমে গরম, গোলগাল মুখ। তার মানে তার মুখ কেমন ছিল? গোলগাল ছিল। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। মানে যারা ওগুলো নিবে, বাহক মানে হচ্ছে যারা ওগুলো বহন করে নিয়ে যাচ্ছে, ওই কৈলাস তাদের মাথায় ওই খড়গুলো, ওই ছোলাগুলো, ওই চামড়াগুলো তুলে দিতে ব্যস্ত। এরপর দেখো ছটপট শেষ আটটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরলো, মাসি পিসির শালতি দুহাতের মধ্যে এসে গেছে। হ্যাঁ, মানে শালতি নৌকা তাদের দুহাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ও গো পিসি, রাখো খবর আছে শুনে যাও। খবর মিনস হচ্ছে খবর। সামনের দিকে লগি পুঁতে, মানে সামনের দিকে এবার ওই বাঁশটাকে ফুতে মাসি পিসির শালতির গতি ঠেকায়, মানে সামনের দিকে পুঁতে যাতে শালতি নৌকা যাতে সামনের দিকে না যায়।
আল্লাদির শীতের শীতের পর্যন্ত ঘুমটা টেনে দেয়। ওই যে মেয়েটা আছে গোলগাল চেহারার, ওই মেয়েটা কি করে একেবারে ঘুমটা টেনে দেয়। কারণ পুরুষ দেখলে কি করতে হয়, ঘুমটা টেনে দিতে হয়। তখনকার এটা রেওয়াজ ছিল, হিন্দু মুসলমান সবাই এই কাজটা করতো। আচ্ছা ওকে, আচ্ছা এরপর খেয়াল করো, আচ্ছা এইবার খেয়াল করো, তারপর দেখো সামনে থেকে মাসি পিসির বিরক্তির সঙ্গে বেলার নেই কৈলেশ, মানে যখন তোমাকে কেউ যখন ডাকতেছে তোমার তাকে ভালো লাগতেছে তখন তুমি আমার অনেক কাজ আছে। এইবার খেয়াল করো, আচ্ছা এইবার খেয়াল করো, আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। এইবার আসো আমরা একটু প্রশ্নটা সলভ করি যে নৌকা দিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল? নকশা পাড়ের সস্তা শাড়ি, হ্যাঁ সস্তা সাদা শাড়ি, এখানে শাড়িটা এটা টাইপিং দেখা যাচ্ছে কিনা জানি না। এরপর দেখো নকশাহীন দামি রঙিন শাড়ি, তারপর হচ্ছে রঙিন পাড়ের সস্তা সাদা শাড়ি, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। এবার বলো কি হবে, দ্রুত এটা উত্তর করো। নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, এরপর হচ্ছে কি হবে বলো। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু এই যে দেখো ডিরেক্টলি কিন্তু ইয়েটা থেকে কিন্তু প্রশ্নটা কিন্তু কমন আসছে। দেখো এই যে হ্যাঁ এই যে দেখো এই যে দেখো নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। তাহলে দেখো নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি কোথায় আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। ওকে, সো তার মানে এখানে ক যেটা এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, কটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা এরপর দেখো পেছনে থেকে পিসি মাসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ, মানে অনেক দূর যেতে হবে। মাসি পিসির গলা ঝরঝরা, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলেশের খবরটা গোপন, দুজনে লম্বা শালতির দুমাথা থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। হ্যাঁ মানে দুজন দুই মাথায় ছিল। মাসি বড় একটা শালতির খড় ঠেকানোর বাঁশটা চেপে ধরে থাকে, পিসি লগি হাতে নিয়ে পেছন দিক থেকে এগিয়ে আসে সামনের দিকে, মানে পিসি এবার এগিয়ে আসে। আল্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে, কথাবার্তা সে সব শুনতে পায় সহজেই, কারণ সে যাতে শুনতে পায় এমনি কয়েই বলে কৈলাস, মানে যাতে আল্লাদি যাতে সবকিছু শুনতে পারে সেভাবেই কৈলাস কি করতেছে বলতেছে, সেভাবেই কৈলাস কি করতেছে বলতেছে। ওকে আচ্ছা এরপর খেয়াল করো, এরপর দেখো আচ্ছা কৈলাস হচ্ছে এখানে একটা চরিত্র যে যোগুর পক্ষ নিয়ে কথাবার্তা বলে, এখানে দেখতে পারবা। হ্যাঁ আচ্ছা একজন বলেছে ভাই খেলা দেখবো পরে ক্লাস নেন। তো তোমরা বলো এখন আমার ক্লাসে কেউ এসে যদি কয় ভাই আপনি পরে ক্লাস নেন, আপনি ক্লাস বন্ধ করেন, আমি খেলা দেখি, তাইলে ভাই বলো তো আমি তারে কি বলবো, তুমি এন বলো। তার কাছে যদি খেলাই যদি এত আপন হয় যে তার খেলার কারণে আমি ক্লাসটা বন্ধ করে দিতাম, তার আবদারটা দেখছো যে ভাই খেলা দেখবো আপনি ক্লাস বন্ধ করে দেন, এটা কিছু হইলো বলো? যেই ছেলে এমন প্রশ্ন করছে আল্লাহ তার জীবন খেলার উপর দিয়ে নেই, খালি তার জীবনে ভরপুর খালি খেলাধুলা আসুক, পড়াশোনার দরকার নেই। তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ তোমার জীবনটা খেলাধুলোর উপর দিয়ে নেক, শুধু খেলা, এক খেলা শেষ করে আবার খেলা, দিন রাত 24 ঘন্টা তুমি খেলো বাবা, খেলা দেখো খেলো, তোমার পড়াশোনার দরকার নেই, খেলাই তোমার সব। এখন প্রশ্ন হচ্ছে শালতি মানে কি? শালতি মানে হচ্ছে নৌকা, প্রথম দিকেই বলেছি। আচ্ছা ওকে, আচ্ছা এরপর খেয়াল করো, বলি মাসি তোমাকেও বলি পিসি, মানে দুজনকে বলছে। কৈলাস শুরু করলো, কি করলো যে মেয়াকে একদিন শ্বশুরবাড়ি একদম শ্বশুরবাড়ি পাঠাবে না মনে করেছো যদি, মানে কৈলাস এবার বলছে যে তোমরা তাইলে মেয়েকে আর শ্বশুরবাড়িতে পাঠাবে না, তাই তো? এটাই তো তোমাদের চিন্তা ভাবনা। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর কি বলছে, এরপর বলছে যে সে কেমন ধরা কথা, মানে তোমরা এটা কেমন ধরা কথা বললে যে মেয়েকে আর পাঠাবে না। এত বড় সমর্থ মেয়া মানে হচ্ছে মেয়ে, সমর্থ মানে হচ্ছে মানে সমর্থবান মেয়ে, নিজের বুদ্ধি শুদ্ধি আছে, হ্যাঁ প্রাপ্তবয়স্কা। তারপর দেখো তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নাই, মানে তোমরা দুজনই থাকো, এরপর আরেকটা মেয়েরে তোমরা আইনা ধরে রাখছো, মানে মাসি পিসি তাদের মাসির মাসির হচ্ছে মেয়ের বোন, মেয়ের ঝি, আর পিসির হচ্ছে ভাইয়ের ঝি, এই আল্লাদি। তো আল্লাদিকে তোমরা ধরে রেখেছো, বিপদ আপদ ঘটে যদি তো মানে যদি বিপদ আপদ ঘটে যায় তোমরা তো পুরুষ মানুষ কেউ নাই। এরপর মাসি বলে খুনসুটি রাখো তো দেখি কৈলেশ তোমার, মানে খুনসুটি আজাইরে কথাবার্তা বলা বাদ দাও তো, হ্যাঁ মোদ্দা কথাটা কও তো, মানে মোদ্দা কথা মানে হচ্ছে আসল কথা, তুমি আসল কথা বলো। এরপর বললে না যে খবর কি, মানে তুমি যে বলছো খবর আছে, তুমি বলো তো সেই খবরটা কি,
আজাইরা কথা বাদ দাও, বুঝতে পেরেছ? আচ্ছা, আল্লাহ দিকে একদম প্রথম দিকে বলেছি যে এখন পর্যন্ত 2 বার বলতেছি আল্লাহ দিকে। আল্লাহ দিবি হচ্ছে কে? আল্লাদি হচ্ছে এই গল্পের নায়িকা, আল্লাদি হচ্ছে মাসির মেয়ের ঝি আর পিসির ভাইয়ের ঝি। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা এবার আসো কার গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা? বলো, কার গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা? ওকে, একজন একটা কবিতা লিখেছে। আচ্ছা, সে লিখেছে গরু খায় লতা পাতা, ছাগলে খায় ঘাস। ওকে, এরপর বলেছে তানভীর ভাইয়ার ছবি দেখা খাইছি আমি ক্রাশ। দেখছো, হিরো আলমও গান গায়, সেও কবিতা লিখে। কি যোগ আইছে, বুঝছো? বলো এটা কি হবে? মাসির বোনের জি, কি জানি লিখছে একজন। ওকে, এবার আসো আমরা একটু দেখি সরে ধারান ভাই। ওকে, এবার দেখো এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানেই তোমরা দেখতে পাবা যে খুব ভালো করে খেয়াল করলে তোমরাই এখানে দেখতে পাবা যে আসলে যে যে ইয়েটা দেওয়া আছে সেগুলো শুনতে পারবা, মানে তোমরা দেখলেই বুঝতে পারবা। যেমন তোমরা খেয়াল করো, অনেকটা পর যেতে হবে। এই যে দেখো, পেছন দিক থেকে পিসি মাসিকে বলে, কে বলে? খেয়াল করো, পিসি মাসিকে বলে। পিসি মাসিকে বলে। অনেকটা পথ যেতে হবে কৈলেশ, মাসি পিসির গলা ঝরে আওয়াজ একটু মোটা। তার মানে মাসি পিসি সম্পর্কে বলা হচ্ছে, নট মাসি নট পিসি, পুরো মাসি পিসি হবে। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ডি। সঠিক উত্তর কি হবে বলো তো? ডি হবে। ওকে, সঠিক উত্তর হবে ডি। ওকে, ব্যাপারটা আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এইবার খেয়াল করো, এরপর আমরা আবার যাই। এরপর বলা হচ্ছে পিসি বলে খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলেশ, মানে বেলার সময় শেষ হয়ে যাচ্ছে। মাসি পিসির সাথে পারা যাবে না জেনে কৈলাস অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার সে সোজা কথা আসে। মানে এতক্ষণ ধরে ঘুরাই পেছায় কথা বলতেছে, এখন সে ঘুরাই পেছায় কথা বাদ দিয়েছে। এরপর বলল যোগুর সাথে দেখা হলো কাল। যোগু হচ্ছে আল্লাদির স্বামী। তো যোগু ওই যে আল্লাদিকে খুবই কষ্ট দেয়, নির্যাতন করে, এই জন্য আল্লাদি মাসি পিসির কাছে থাকে। তো সেই যোগুর সাথে তার সাথে কার দেখা হলো? খড় তুলে দিতে সাজ হয়ে গেল। সাজ মানে হচ্ছে সন্ধ্যা, মানে খড়গুলো তুলে দিতে দিতে গতকাল সন্ধ্যা হয়ে গিয়েছিল। তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। মানে হঠাৎ করে কার সাথে দেখা? যোগুর সাথে দেখা হলো। মাসি বলে চায়ের দোকানে নাকি কিসের দোকানে? তা বুঝছি কৈলেশ, তা কথাটা কি তুমি তাও কর। এবার পিসি বলতেছে সেটা ছাড়া আর ওকে কোথায় দেখবে। তার মানে বোঝা যায় যে সে এই যে পিসি কি বলতেছে? পিসি বলতেছে যে তুমি ওই যে কৈলেশকে তুমি চায়ের দোকান ছাড়া তুমি আর কোথায় দেখবে? চায়ের দোকানেই তো তুমি দেখবে। কারণ তার মানে এখান থেকে বোঝা যায় যে সে যোগু, সে একটু বকাটে টাইপের ছিল। গ্রামে যারা বকাটে টাইপের যারা ছেলে পেলে বা তোমাদের আছে, তো তারা চায়ের দোকানে বেশি সময় দেয়। শোনো, স্টুডেন্ট থাকা অবস্থায় আমার মনে হয় না যে আমি কখনো চায়ের দোকানে খুব মানে বসে কখনো একটা মানে এখনো তো স্টুডেন্ট, মানে কখনো এক কাপ চা খাইছি, কিংবা মুরব্বীদের ভিতরে ঢুইকা, কিংবা বন্ধু বান্ধব নিয়ে, সেটা ডিফারেন্ট কেস যে বন্ধু বান্ধব নিয়ে হয়তো কোথাও। বাট আমি কখনো, আমার মনে হয় না যে দোকানে বসে আমি কখনো চাটা খাইছি। তো এইটা আসলে মানে তোমাদের বয়সের ছেলেপেলেদের সাথে এটা যায় না। বা চায়ের দোকানে খুব ভালো মানুষ, শিক্ষিত মানুষ, খুব ভালো দেখবে তারা কিন্তু চায়ের দোকানে বসে টাইম ওয়েস্ট করে না, মানে চায়ের দোকানে বসে গল্প করতেছে। তো এটা অনেকটাই বগাটে টাইপের এরকম বোঝা আর কি। তো এখানে মাসির এই কথা বলার দ্বারা যোগুকে ওরকমই বুঝাচ্ছে। হাতে 2টা পয়সা এলো, তোমরাও তো স্বাভাবিক, তোমারও স্বভাব বিগড়ে যায়। তাহলে হাতে যখন 2টা পয়সা আসে তখন স্বভাব বিগড়ে যায় তোমাদের। অনেক সময় হয় না যে মনে করো খুব তোমাদের টান দিতে মন চাচ্ছে, মানে বুঝো তো মানে ছেলে পেলেদের আসে না যে খুব সিগারেট খাইতে মন চায়, কিন্তু বাপে টাকা দেয় না, তো টাকাও নাই, সিগারেটের টানও দিতে পারতেছে না। কিন্তু হাতে যখন টাকা চলে আসে তখন তো ধামায় টাকা আসছে, কে ওরে ঠেকায়? ওই নগদে গিয়ে মনে করো টারবি আর কত কিছু আছে না, সিগারেট, এবং কিছু না পারতে পারলে ছেলেরা পেলে রাকিস বি, আবুল বি, এড়িয়ে পর্যন্ত খাই ফেলে। তো যখন টাকা আসে তখনই কেবল এইগুলো হয়। টাকা এলে কি হয়ে যায়? স্বভাব বিগড়ে যায়, মানে স্বভাব তোমাদের পাল্টে যায়। আর টাকা নাই, বেশ বসে থাকো। তা কি বলবে যোগু? এরপর বলছে যে তুমি কি বলবে যোগু, তুমি সেটাই বলো। কৈলাস ফাপড়ে পরে আর চোখে চায় আল্লাদির দিকে। মানে ফাপড়ে পরে বলতে এই যে মা এরা ফাফড় দিয়ে দিল মাসি পিসি, হ্যাঁ, ওর আসল ঘটনা উন্মোচন করে দিল, এইটা দেখে আর চোখে মানে বাঁকা চোখে সে তাকায় আল্লাদির দিকে চায়। হঠাৎ বেমাক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে, মানে হঠাৎ করে সে প্রতিবাদ করে, তা নয়, পুলের কাছে চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করুক না সেখানে। তারপরে জোর হারিয়ে বলে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। মানে ওসব একরকম ছেড়ে, এই যে আড্ডাবাজি করা, স্বভাব বিগড়ে যাওয়া, এই সব কিছু কি হয়েছে? এই সব কিছু ছেড়ে দিয়েছে যোগু ভালো হয়ে গিয়েছে, এটা তারা এটা বুঝেছে। এরপর বলছে লোকটা কেমন বদলে গেছে মাসি,
হ্যাঁ সত্যি সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই। হয় না মাঝে মধ্যে ওই যে তোমরা হচ্ছে ধরো কোনো একটা মেয়েকে কোনো একটা ছেলে প্রপোজ করছে, তো যার মাধ্যমে প্রপোজাল পাঠায় সে কি করে, সে গিয়ে বুঝায়। ধর একটা বকাটা ছেলে একটা মেয়েরে পছন্দ করছে, তো মেয়েরে পছন্দ করে এখন তার বন্ধুরে পাঠাইছে যে তুই গিয়ে আমার কথা। ছেলে যদি কয়, মেয়ে যদি কয় না এই ছেলে বকাটে, তখন সে বুঝায় না, আরে সে আর আগের মতো নেই, সত্যি বলছি সে অনেক পাল্টে গেছে তোমার জন্য। তো এখানে এটাই বলছে যে যোগু পুরো পাল্টে গেছে, আল্লাদি না থাকায়, আল্লাদিকে না পেয়ে যোগু একেবারে পুরো কি হয়েছে, পাল্টে গেছে। সত্যি পিসি, যোগু আর সেই যোগু নেই, বুঝছো? মানে যোগু একেবারে পাল্টে গেছে, বউকে নিতে চায় এখন, মানে সে এখন বউকে নেওয়ার জন্য খুব ইয়ে হয়ে গেছে, কারণ মাসি পিসির কাছে তার বউ। এনা একটা বেড়া মানুষ বিয়ে শাদী কইরা কেউ কি চায় যে বউরে বাপের বাড়িতে বা মাসি পিসির কাছে পালাই রাখুক? ওই বেটা এটা চাচ্ছে না। আর কত, মানে আর কথা বলতো তাকে রান্না বান্না করে তো খাওয়াতে হবে, তো বেটার খুব কষ্ট হচ্ছে আর কি, মানে রান্না বান্না ছাড়া নিজে নিজে হয়তো রান্না বান্না করতেছে এই জন্য। এরপর বলছে তোমরা নাকি পণ করেছো মেয়ে পাঠাবে না, পণ মানে হচ্ছে তোমরা প্রতিজ্ঞা করেছো তোমরা নাকি মেয়ে পাঠাবে না। হ্যাঁ তাকেই চটে আছে। সম্মান তো আছে একটা মানুষের, মানে যোগুর তো ন্যূনতম একটা সম্মান আছে। কবার নিতে এলো তা মেয়ে দিলে না, মানে সে তো অনেকবার মেয়ে নেওয়ার জন্য আসে, কিন্তু তোমরা তো আর তাকে কি করলে না, তোমরা তো তাকে আর মেয়েটা দিলে না। ওকে, তোমরা তাকে কি করলে না, তোমরা আর মেয়ে দিলে না। আচ্ছা এরপর খেয়াল করো, তাই তো দেখি আসে না আর, মানে তোমরা এতবার আসছে তোমরা দাও নাই। এরপর বলছে আমি বলি কি নিজেরা যেতে একবার পাঠিয়ে দাও মেয়েকে, মানে নিজেরা যেতে তোমরাই একবার মেয়েকে কি করো, পাঠিয়ে দাও। এরপর দেখো মাসি পিসির গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত, বলো এটা উত্তর করো। দ্রুত দ্রুত উত্তর করো। আচ্ছা সো এইটা দেখো পারো কিনা এই প্রশ্নটার উত্তর। দ্রুত উত্তর করো, 10 সেকেন্ড, সবাই সবগুলো প্রশ্নের উত্তর করবা, তাহলে বুঝে যাবে যে আমি আসলে যতটুকু পড়াচ্ছি তুমি আসলে ওই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, কতটা বুঝতে পারছো। আচ্ছা ওকে। আচ্ছা একদম বলছে বেমক্কা মানে কি, বেমক্কা মানে হচ্ছে অসংযত। এখানে বলা আছে না বেমক্কা, এই যে বেমক্কা জোরের সঙ্গে, মানে একেবারে অসঙ্গত ভাবে, হ্যাঁ জোরের সঙ্গে সে বলতে লাগলো, অসঙ্গত ভাবে জোরের সাথে সে বলতে লাগলো। আচ্ছা এখানে দেখো মাসি পিসি গল্পে চায় শহরের পাশে গ্রামের হাটে পোলের কাছে। সো সঠিক উত্তর কি বলতো, এটা এটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষা, এটা হচ্ছে কি পোলের কাছে। আচ্ছা এরপর খেয়াল করো, গুড, সি রাইট অ্যান্সার। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর বলছে মাসি বলে পেটে শুকিয়ে লাথি চাটা খেতে, মানে বলছে যখন বলছে মেয়ে পাঠানোর কথা তখন মাসি বলতেছে হ্যাঁ পেট শুকিয়ে লাথি চাটা খেতে যাবে, কলকে পোড়ার ছাকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধে রাখতে দিনভর। মানে এখানে তাকে যেই নানা রকম যে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের কথা এখানে কি করা হয়েছে, সেই অত্যাচারের কথা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর দেখো পিসি বলে মেয়ে না পাঠাইবো জামাইলে রাখিনি, জামাই আদর আদর তাকে। বলছে যে মেয়ে না হয় আমরা পাঠাইনি, কিন্তু জামাই যখন এসেছে তখন জামাইকে তো আদর করেছি। ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস, অর্থাৎ ছাগলটাও তো আমরা বেচে দিয়েছি, বেচে দিয়ে আমরা ভালো মন্দ 10টা জিনিস খাওয়াইছি। এরপর দেখো মাসি বলে ফের আসুক আদরে রাখবো যতদিন থাকবে, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, মানে যাই হোক বালা হোক খারাপ হোক হেই তো কি আমগো জামাই। এরপর বলছে ঘরে এলে খাতির না করব কেন, মানে যদি ঘরে এলে তাহলে আপ্যায়ন করব খাতির করব, তবে মেয়ে মোরা পাঠাবো না, সব করব কিন্তু মায়া মেয়ে আমরা পাঠাবো না। বুড়ো রহমান একা খড় চাপিয়ে বাহকদের মাথায়, মানে বুড়ো রহমান নামে এখানে একটা চরিত্র পায় যে কি করতেছে একা একা খড় বাহকদের, বাহক মানে হচ্ছে যারা খড় নেয় তাদের উপরে, তাদের মাথার উপরে তুলে দিচ্ছে। চুপচাপ শুনে যায় এদের কথা, ছলো ছলো চোখে একবার তাকায় আল্লাদির দিকে। তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে, তাহলে কার মেয়ে শ্বশুর বাড়িতে অল্প দিন আগে মরেছে, উত্তর হচ্ছে আল্লাদি। ওকে আচ্ছা এরপর খেয়াল করো, কিছুতে যেতে চায়নি মেয়েটা, তারপর দেখো দাপাদড়ি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে, ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল আল্লাদির সঙ্গে, তার চেহারার কোনো মিল নাই। এখানে এই জিনিসটা বোঝাচ্ছে যে বুড়ো রহমানের মেয়েও এভাবে আল্লাদির মতো এরকম কম বয়সী ছিল, হয়তো তাকে এরকম জোর জবরদস্তি করে স্বামীর বাড়িতে পাঠানো হয়েছে। এবার এটা একটু সলভ করো সবাই, যে
কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা খাবার খাওয়ায়, বলো। আচ্ছা হইছে। আচ্ছা বলেছো কলকে পোড়া মানে কি? আচ্ছা কলকে পোড়া মানে কি একটু ভালো করে শুনো। কলকে পোড়া মানে হচ্ছে তোমার হচ্ছে ওই যে হুকা আছে না, ওই যে তোমার এটাকে কি বলে, মাদক খায়। তো এই যে ওই যে মাদকের উপরে যে আগুন, তামাকের উপরে তামাক খাই, যে এই তামাকের উপরে যে আগুনটা ছিল, ওই আগুনের যে ছেঁকা দেওয়া হয় সেই ছেঁকার কথা বলছে, আগুনের ছেঁকা আর কি, সোজা কথা বললে। ওকে। আচ্ছা এরপর খেয়াল করো, আচ্ছা এরপর দেখো বয়সে সে ছিল অনেক ছোট, মানে খুবই ছোট ছিল। ওই যে কে ছিল ছোট? বুরুর রহমানের মেয়েটা। চেহারা ছিল অনেক বেশ রোগা, অনেক বেশি রোগা, মানে ওই বুরুর রহমানের মেয়েটার চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আল্লাদির ফ্যাকাশে মুখ, তারই মুখের ছাপ রহমান দেখতে পায় পায় এখানে বলা হচ্ছে যে তবুও মানে আল্লাদির সাথে তার চেহারার খুব একেবারেই মিল নাই, কিন্তু তবুও তার চেহারার মাঝে, ওই মেয়েটার চেহারার মাঝে আল্লাদির চেহারা সে দেখতে পায়। হ্যাঁ, ফ্যাকাশে মানে হচ্ছে বিবর্ণ। আচ্ছা এরপর দেখো খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে, মানে সময় পেলেই সে আল্লাদির দিকে তাকায়। কে তাকায়? বুড়ো রহমান আল্লাদির দিকে তাকায়, কারণ বুড়ো রহমান আল্লাদিকে দেখলে তার মেয়ের কথা, তার কি করে, তার মেয়ের কথা মনে পড়ে। আচ্ছা একজন বলছে ভাই কি সবসময় পাঞ্জাবি পরে থাকেন? হ্যাঁ পাঞ্জাবি পরে থাকি মোটামুটি, মানে বাসায় থাকলে তো সবসময় ক্লাসে নিতে হয়, তো তখনও পাঞ্জাবি পরা থাকে। আর আমি তো এমনিতে টি শার্ট মানে মাঝে মধ্যে হয়তো পরে ঘুমাই, বাট সবসময় আসলে পাঞ্জাবি পরে, এই জন্য তোমরা সবসময় পাঞ্জাবি পরাই দেখো। ওকে, সো এটা একটা ব্যাপার। আর পাঞ্জাবি পরলে সবাই অনেক পছন্দ করে। যেমন আমি যদি শার্ট টার্ট পরতাম, শুনো, নিজেকে সবসময় ইউনিক রাখার জন্য চেষ্টা করবা। তোমাদেরকে কিছু হিডেন ট্রিক্স শিখাই দিই, তোমরা তো এগুলো তো জানো না, মূর্খ আমার মতো হও। শুনো, তুমি যদি সবার মতো 8-10 মতো তুমি যদি শার্টই পরো, হ্যাঁ তুমি যদি শার্ট পরো, তুমি যদি টি শার্ট পরো, তাহলে তো স্পেশালিটি তোমার ভিতরে নাই। তো এই জন্য আমি কি করি, আমি পাঞ্জাবি পরি। পাঞ্জাবি পরলে হয় কি, যখন পোলাপাইন আমার দূর থেকে দেখেই চিনি, পাঞ্জাবি এমনও আছে, এমন পোলাপাইন আছে পাঞ্জাবি পরা মানুষ দেখলেই ভাবে তানভীর ভাইয়া, মানে পাঞ্জাবি দেখলেই আমার কথা মনে পড়ে। পাঞ্জাবি একটা ব্র্যান্ড, এইটার ব্র্যান্ড করে ফেলেছি আমি, দেখলেই খালি তানভীর ভাইয়ের কথা মনে পড়ে। এই যে ইউনিক, বুঝতে পেরেছো? অন্যের থেকে নিজেকে আলাদা করতে শিখো, আলাদা করো, জীবনে কাজে লাগবে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? অন্যের থেকে নিজেকে যে কোনো জায়গাতে আলাদা করো, এটা হচ্ছে স্মার্ট। তোমরা তো সবাই মূর্খ, খ্যাত পোলাপাই, প্রত্যেকটা চেহারা দেখতে খ্যাত, যদি আমি তোমাদেরকে দেখতেছি না, বাট প্রত্যেকটা পোলাপাইনের চেহারা খ্যাত, মনে হচ্ছে গর্ত থেকে উঠে আসছে, গুহা থেকে উঠে আসছে। এই যে মুখের এই খ্যাত ভাবটা কখন দূর হবে জানো? দূর হবে যখন তুমি একটা ভালো রেজাল্ট করবা, যখন জিপিএ 5 পাবা, তখন দেখবা যে তুমি অনেকটা স্মার্ট হয়ে গেছে। এর আগে তুমি থাকবা খ্যাত। যদি বিশ্বাস না হয় তাহলে আজকে সুন্দর করে একটা সেলফি তুলে রাখো, তারপর দেখো যখন ইউনিভার্সিটিটার সেই চান্স পাবা, A+ পাবা, তখন তুমিই তোমার চেহারা দেখে হাসবা, হাই আল্লাহ এটা আমি একটা সময় এত খ্যাত ছিলাম, দেখো তখন আমার কথা মনে পড়বে। সো তোমরা আমার কাছে পড়েও, তোমরা যদি এগুলো যদি তোমাদেরকে শেখাতে হয়, স্মার্ট যদি না হতে পারো তাহলে কি হবে বলো তো? আচ্ছা যাই হোক, আসো। কৈলাস বলে, তবে আসল কথা বলি, যোগমুখে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। মানে এবার আসল কথা বলে দিছে, কি বলে দিছে, জি যে যদি তোমরা মেয়ে না দাও তাহলে যোগ কি করবে, মামলা করবে, মামলা করে সে বউ নিয়ে যাবে। আচ্ছা এইবার আসো, তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদমতলবে। সে কি বলে মামলা করবে, যে তার বিয়ে করা বউকে তোমরা আটকে রাখছো, খারাপ মতলবে তোমরা কি করছো, আটকে রেখেছো। এরপর দেখো, মামলা করলে বিপদে পড়বে, স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই। যদি স্বামী নিতে চায় তাহলে আটকে রাখার আইন নেই, মানে তাদেরকে ভয় দেখাচ্ছে, জেল হয়ে যাবে। হ্যাঁ তোমাদের আর যেমন বুঝলাম মামলা যোগ্য করবে আজকালের মধ্যে মামলা যোগ্য করে ফেলবে, মরবে তোমরা জানো মাসি, জানো পিসি। হ্যাঁ তারপর হচ্ছে কি, মারা পড়বে তোমরা একেবারে, মানে তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। ওকে,
এরপর আসে এটা একটু সলভ করা যে যোগু কিসের জন্য মামলা করবে বলে কৈলাসের কাছে জানিয়ে দিয়েছে, সম্পত্তির জন্য, বউ নেবার জন্য, মাসি পিসির অন্যায় দখলদারিত্ব অবসানের জন্য, তারপর হচ্ছে জায়গা জমির জন্য। বলো এটা সলভ করো। দ্রুত দ্রুত। আচ্ছা, সেটার উত্তর হবে কি, আমরা জানি যে বউ নেবার জন্য। ওকে, সো খ হবে এটা রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর খেয়াল করো, আল্লাহ দিয়ে একটা শব্দ করো অস্ফুট আর্তনাদের মতো, মাসি ও পিসি মুখ চাওয়া চাওয়াই করো কয়েকবার, মনে হয় হ্যাঁ মনে তাদের একই কথা উদয় হয়েছে, চোখে চেয়ে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলে, জেলে না হয় গেলাম কৈলাস, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়, মানে বলছে যে না হয় আমরা জেলে যাব সমস্যা নাই, কিন্তু মেয়ে যদি খুন হওয়ার ভয় স্বামীর কাছে না যেতে চায় তাহলে আমরা কি করব। এরপর বলে মাসি, এই কথা বলে মাসি হ্যাঁ শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়, হ্যাঁ তার মানে ওই সামনের দিকে ইয়ে করে। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে, শরীরের ভরে সরু সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। এরপর দেখো বেলা একই রকম নেই, হ্যাঁ ছায়া নেমেছে চারদিকে, বেলা আর একই রকম নেই, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই জিনিসটাই মানে বুঝাচ্ছে। এরপর দেখো শকুনরা উড়ে এসে বসেছে পাতাশূন্য শুকনো গাছটায়। শকুনটা কোথায় উড়ে এসেছে? পাতাশূন্য শুকনো গাছটায় এখানে উড়ে এসে বসেছে। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে, ঢাল ছেড়ে উঠতে আর নতুন ঢালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি। এরপর দেখো, মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে কেউ নেই আল্লাদির। তাহলে আল্লাদির আছে দুজন, একজন হচ্ছে মাসি আরেকজন হচ্ছে পিসি। আচ্ছা, দুর্ভিক্ষ কোন রকম ঠেকেছিল তার বাপ, মানে আল্লাদির বাপ কোন রকম দুর্ভিক্ষ ঠেকিয়েছিল। দুর্ভিক্ষ মানে কি বুঝতো? যখন সবাই খাদ্যের অভাবে যখন মারা যায়। আচ্ছা, এরপর দেখো, এরপর বলা হচ্ছে কি, মহামারীর একটা রোগে কলেরায় সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেক দিন, দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে, মানে কোনো মতে জীবন যাপন করে যাচ্ছে। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতে ধান বেনে, তাহলে তাদের পেশাটা কি ছিল মাসি পিসি? ধান বানা, কাঁথা সেলাই করা, তারপর হচ্ছে ডালের বড়ি বেচা, হোগলা গেথে, শাক পাতামূল ডাটা কুড়িয়ে, মানে এইটা ওটা করে এটা ওটা জোগাড় করে তাদের জীবন চলতে থাকে। শাক পাতা খুদকুড়ো ভোজন, বছরের দুজোর থান কাপড় পরন খরচ, তো এই মানে মোটামুটি এসব করে তাদের চলে, এবং বছরে 2টা থান কাপড় কিনলে তাদের মোটামুটি হয়ে যায়। এরপর দেখো, আল্লাদির বাবা মা ভাই কোন রোগে আক্রান্ত হয়েছিল? যক্ষা, কলেরা, ডায়রিয়া, আমাশয়। বলো কি হবে? দ্রুত উত্তর করো। এটা খুব সিম্পল, এবং এটা বোর্ড পরীক্ষাতে এই প্রশ্নটা অনেকবার এসেছে, সো একটু ভালো করে ট্রাই করো। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি বলছি হোগলা, হোগলা মানে বুঝো না? হ্যাঁ, হোগলা মানে হচ্ছে ওই যে তোমার এক প্রকার উদ্ভিদ আর কি, যেগুলো হচ্ছে এই হোগলা, এগুলো হচ্ছে তোমার বাংলাদেশ সহ বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশেও এই এগুলো পাওয়া যায়। তো এই এই ধরনের আর কি। ওকে, বুঝছো হোগলা মানে কি? বুঝছো? মানে হচ্ছে তোমার ওই যে আরো সোজা করে বললে তোমরা বেড়া বুঝো, বেড়া, এই বেড়া মাধুর তো বুঝো, এইগুলো আর কি, এই টাইপ। ওকে, সো এটা হচ্ছে কি কলেরা। আমরা একদম ইয়েতে এখানে কিন্তু ডিরেক্টলি পেলাম যে কলেরার কথা একদম স্পষ্টভাবে উল্লেখ আছে যে তোমার হচ্ছে তারা যখন দুর্ভিক্ষ কোনো রকম ঠেকেছিল, কলেরা একটা রোগ, এই যে কলেরা। ওকে, সো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, এই যে কলেরা।
দেখো কলেরা, ওকে। আচ্ছা, সো এটার উত্তর হবে কলেরা। আচ্ছা, এরপর দেখো বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হারিয়েছিল দুজনের। তারপর দেখো রূপর টাকার আধুলি শিকি দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছিল সাংঘাতিকভাবে। আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ করে রেখে তারপর হচ্ছে কি যে খাওয়া ছাঁটাই করে দিয়েছেন একেবারে পুরোপুরি। তারও তখন বিষম অবস্থা, নিজেরা বাঁচে কি বাঁচে না, তার উপর যোগুর লাথি ছোটে মর মেয়ে এসে হাজির। মানে যখন মাসে বেশি নিজেরাই জীবনযাপন করতে পারতেছে না, নিজেরাই যখন বাঁচতেছে না, তখন দেখা যাচ্ছে যে তার উপর আবার আল্লাহ দিয়ে এসে হাজির হয়েছে। সে কোনোদিন সামলাবে, মানে সে কোন দিক সামলাবে? মাসে বেশি না তো নিজেদের ভরণ পোষণ চালাতে পারতেছে, আবার এদিকে এসে আল্লাহ দি, মানে অভাবের সংসার, অভাবের যেই অবস্থা সেটাকে বুঝাচ্ছে। এরপর দেখো মাসে পিসির সেবা যত্নেই আল্লাহ দি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, মানে দুর্ভিক্ষের সময়। তার বাপ মাও সেটা স্বীকার করেছে, মানে মোটামুটি তারাও সবাই সেটা স্বীকার করেছে। কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? হয়তো রক্ত দিতে পারবে কিন্তু খাবার দিতে পারবে না। হ্যাঁ, তারা চাইলেই আর কি দিতে পারবে না, তারা অর্থ দিতে পারবে না, খাবার, অন্য, কাপড়ের ব্যবস্থা করে দিতে পারবে না, কারণ তাদের তো সেই অর্থ নাই। এরপর দেখো পাল্লা দিয়ে মাসি পিসি আল্লাদির জীবনের জন্য লড়েছিল। ফেলো যদি তো খেয়ে না পেলো যদি তো না খেয়ে, মানে খেয়ে না খেয়ে তারা আল্লাদিকে সাপোর্ট দিয়েছে। অবস্থা যখন তাদের অতি কাহিল মানে কি একেবারে শোচনীয় অবস্থা। এরপর দেখো চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতে পুড়িয়ে আসছে তাদের জীবন শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন? হ্যাঁ, তারপর কি কাজ? তাতেও তোরও 2 পয়সা আসে, মোরও 2 পয়সা আসে, মানে তোরও কিছু টাকা ইনকাম হবে, আমারও কিছু টাকা ইনকাম হবে। তো সেই ইনকামটা কি? বলতেছে যে শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চৌরা। চৌরা বলতে বোঝানো হচ্ছে যে অনেক দাম, প্রচণ্ড দাম, প্রচুর দাম, সেই জিনিসটাকে বুঝিয়েছে। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা, কিছু রোজগার হবে, মানে গা থেকে তরিতরকারি এগুলো কিনে যদি বিক্রি করে আসে তাহলে কিছু টাকা রোজগার হবে। এরপর দেখো একা মাসির ভরসা হয় না, শালতি বেয়ে অত দূর যেতে যাওয়া আসা একবার ধার হবে না তার। এরপর দেখো পিসি রাজি হয়েছিল, মানে এই কাজে পিসি রাজি হয়েছিল। এতে কিছু হবে কি না হবে ভগবান জানে, মানে কিছু হলেও হতে পারে, কিন্তু যদি হয় তবে রোজগারের আরেকটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না। তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তাকি পারে মাসি ঘটতে দিতে, মানে যদি একজনের রোজগার ব্যবস্থা হয় তাহলে আরেকজনের হবে না, সেটা তো হবে না। সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়ি। দেখো কি হয়, গেরস্তের বাড়িতে শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসির সালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসা। এবার থেকে শুরু হয় যে তারা এগুলো বিক্রি করবে কোথায়? শহরের বাজারে। এরপর দেখো গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়, মানে তারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিসপত্র বেচতে দেয়। এবার এটা একটু সলভ করো। মাসি পিসিরা সালতি বেয়ে কি বাজারে বিক্রি করতে যায়? ক্ষেতের তরিতরকারি, গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল, এরপর হচ্ছে গায়ের বাবুদের বাগানের কলা, এরপর হচ্ছে গেরস্তের বাড়ির সংগৃহীত ডিম হাঁস মুরগি। কি হবে এটার উত্তর? দ্রুত দ্রুত এটা একটু সলভ করো। গুড, এটার উত্তর কি? একদম সহজ। এটার উত্তর হচ্ছে কি? উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে এই যে গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল। তো এখানে দেখো, এখানে কিন্তু একদম সুন্দর করে কিন্তু উল্লেখ করাই আছে, তোমরা খেয়াল করে দেখো, এই যে গেরস্তের বাড়তি এই যে শাকসবজি ফলমূল। সো এটা সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে খ। এরপর দেখো, এরপর আমরা একটু পড়ি। এরপর বলা হচ্ছে যে মাসি পিসির ভাব ছিল আগেও, মানে আগেও তাদের দুজনের ভিতরে ভালো বন্ধুত্ব ছিল, ভাব ছিল। আচ্ছা ভাইয়া পিডিএফ কই পাবো? পিডিএফ ক্লাস শেষে আপলোড দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো অবস্থা এক, বয়স সমান, মানে দুজনেরই খুব খারাপ অবস্থা যাচ্ছে, স্বামী নাই, কিছু নাই। হ্যাঁ, বয়সও সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে? হ্যাঁ, কেই বা শুনবে? তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট। তবে দুজনের ভিতরে হিংসা ছিল যথেষ্ট, যেহেতু দুইটা বেডি মানুষ, তার মানে হিংসা থাকবে, এটা একেবারে নর্মাল বিষয়। তারপর আবার দুইটা বেআইন।
কোন্দল বেঁধে যেত অনেক কারণে একদম মারামারির পর্যায়ে মাঝে মধ্যে চলে যেত। এরপর দেখো পিসি এ বাড়ির মেয়ে, দেখো যেটা আমি তোমাদেরকে আগে বলেছি, পিসি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, কারণ মাসি তো বোনের জামাইয়ের বাড়িতে আসছে। এরপর দেখো তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা ভাবও ছিল, মানে একটা অবজ্ঞা ভাব, একটা হ্যাঁ তুচ্ছতাচ্ছিল্য ভাবও তার ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির, কারণ মাসি তার বোনের বাড়িতে থাকতো, এই জন্য পিসি বাপের বাড়িতে থাকতো, পিসি একটু মাসির উপর অধিকার খাটাতো, খোঁচা দিয়ে কথা বলতো। এরপর দেখো ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতা এমনই তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে, মানে তাদেরকে দেখে মনে হয় ভালো মানুষ, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি ঘো, অহংকার। তারপর দেখো মনে হতে এই বুঝি কামড়ে দেয় একে অপরকে। মেয়েরা যখন লাগালাগি করে, যখন একজনের সাথে যখন আরেকজনের যখন এরকম বেজে যায়, হ্যাঁ তখন কি হয়, তখন এরকমই হয় যে দেখে মনে হচ্ছে যে পারতেছে না একটা আরেকটারে কামড়াই দিতে। এখানে এই জিনিসটাই বলছে মানিক বন্দ্যোপাধ্যায়, যে দেখে যেন মনে হয় কামড়ে দেয় একে অপরকে, যেটা মেয়েরা এখনো করে। এটা মেয়েদের স্বভাবই যে ঝগড়াঝাটি হলে ওরা খালি প্রথমে মুখ চলে, এরপর হাত চলে, মানে হাত মুখ পারে না সবটা একসাথে চালাইতে। এই বুঝি কাটে বটি দিয়ে, মানে পারে না একটা বটি দিয়ে আরেকটারে ইয়ে করে দিতে, হ্যাঁ মাথা ফালাই দিতে। শাক সবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়লো মাত্র, সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে দুজনে এক হয়ে গেল, এক মন এক প্রাণ। যখনই তারা দুজনে একসাথে শাক সবজি বিক্রি করা শুরু করলো, তখন দুজনে এক মন এক প্রাণ হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো, এটা সলভ করো। পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? দ্রুত দ্রুত। আচ্ছা একজন বলছো ঘো মানে কি? ঘো মানে হচ্ছে জিদ, বাবা জিদ, বললাম তো। আচ্ছা ওকে গুড। সো কি হবে যে পিসির কোন বিষয়টি, গুড, এটা হচ্ছে কি ওই যে অহংকার আর খোঁচা। এই যে সে অহংকার করতো আর তাকে কি করতো, খোঁচা দিত, এই জিনিসটা তার মোটেই ভালো লাগতো না। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর সে মিল জমজমাট হয়ে উঠলো আল্লাদির ভার ঘাড়ে পড়ায়, মানে আল্লাদিকে তখন তাদের দুজনে কিন্তু আল্লাদির জন্য এক প্রাণ এক মন। নিজেরা এখন যদি রেশারেশি দেশ হিংসা বিদ্বেষ পার্থক্য যদি করে, তাহলে আল্লাদিকে তারা কিভাবে চালাবে? এই জন্য আল্লাদির জীবন সংগ্রামে আল্লাদিকে তারা কি করার জন্য, আল্লাদিকে তারা খাইয়ে পরিয়ে বেঁচে থাকার জন্য তারা দুজনে এখন এক হয়ে গেল। নিজের পেট ভরানো শুধু নয়, তাদের দুজনেরই এখন আল্লাদি আছে, মানে শুধু নিজেরা খেয়ে বাঁচলেই হবে না, তাদের দুজনে এখন কি আছে, আল্লাদিও রয়েছে। খাইয়ে পরিয়ে যত্ন রাখতে হবে তাকে। তারপর দেখো শ্বশুর ঘরের কবল থেকে বাঁচতে হবে তাকে, গায়ের বজ্জাত, গা মানে হচ্ছে গ্রাম, বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। অর্থাৎ শুধু খেয়ে পরে বেঁচে থাকলে হবে না, গায়ের মানুষজন শুধু আল্লাদিকে খাওয়ালেই হবে না, গায়ের মানুষজন আল্লাদির দিকে যে কুদৃষ্টি দেয় সেটা থেকেও তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এরপর দেখো বাপ মা বেঁচে থাকলে আল্লাদির হয়তো শ্বশুর বাড়িতে যেতে হতো, মানে বাপ মা যখন বেঁচে থাকতো তখন আল্লাদিকে কি করতো, শ্বশুর বাড়িতে হয়তো যেতে হতো। মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই এখন। মাসি পিসির সব দায়িত্ব বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল, আল্লাদিকে পাঠানো হবে না। এরপর বলছে আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেই পারে না, মানে শ্বশুর বাড়িতে পাঠাবে এটা তারা ভাবতেই পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনোই মেয়ে তারা পাঠাতে পারে না। যতবার কথা মানে পাঠাতে পারে এটা যতবার তারা ভাবে, যতবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায়, একেবারে আতঙ্কে কি হয়ে যায়, একেবারে ভয় পেয়ে যায়। আচ্ছা মানে এটা পাঠাবে এটা তারা চিন্তাই করতে পারে না। এরপর খেয়াল করো, বাপের ঘর দুয়া জমি জামাটুকু আল্লাদিকে বর্তেছে, যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট। সামান্যই ছিল তার বাপের, মানে সামান্যই তার বাপের ছিল, তারও সিকি মতো আছে মোটে, মানে সিকি পরিমাণ রয়েছে, বাকি গেছে গোকুলের কবলে। গোকুলের কবলে অর্থাৎ গোকুলে আল্লাদির বাবার যে ধন সম্পদ রয়েছে এগুলো অন্যায়পূর্বক জোরপূর্বকভাবে এগুলো তার কবলে চলে গিয়েছে। তবুও মুফতে যা পাওয়া যায়, মানে মুফতে সামান্য যতটুকু পাওয়া যায় ততটুকুই যোগুর প্রবল লোভ। যোগু মূলত আল্লাদিকে নিতে চায়, এটার প্রধান কারণ হচ্ছে যে কি, আল্লাদিকে নিতে চায়
এটার প্রধান কারণ হচ্ছে কি, এটার প্রধান কারণ হচ্ছে আচ্ছা পৌরা বয়স্ক মানে কি, মানে বিধবা, বয়স্ক যে মহিলা বিধবা আর কি, বুঝতে পেরেছ? আচ্ছা এরপর খেয়াল করো, তো তারপর বলা হচ্ছে যে খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাওয়ার সাহস তাদের হয় না, দুজনে মিলে দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আল্লাদিকে তারা একসঙ্গে নিয়ে যায়, অর্থাৎ যদি আল্লাদিকে একসঙ্গে তারা নিয়ে যাবে এটাই তাদের, কিন্তু আল্লাদিকে রেখে তারা কোথাও যাবে না। গোকুল কি? গোকুল হচ্ছে একজনের নাম, গোকুল হচ্ছে একজনের নাম। ওকে, গোকুল হচ্ছে একজনের নাম যে হচ্ছে এখানের খলনায়ক, মানে যে আল্লাদির বাপের জায়গা জমিগুলো তারা বক্ষণ করেছে। এরপর দেখো মাসি বলে ডরেসনি আল্লাদি, হ্যাঁ কিভাবে ডরেসনি মানে ভয় পাস না আল্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, মানে ভাওতা দিয়ে আমাদের এই যে ভংচং বুঝে আমাদেরকে দমিয়ে রাখবে, মানে যাতে তোকে পাঠিয়ে দিই। এরপর বলছে নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলাই মোদের, তা না হলে কেউ কৈলেশকে দিয়ে যোগ এসব কথা বলায়। এরপর দেখো পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, মানে দুদিন বাদে জামাই আবার আসবে। তারপর বলছে তখন সুদলালে বলবে কই না আমি তো এসব কিছুই বলি নাই কৈলেশকে, যখন সে ঠিক হয়ে যাবে তখন বলবে কই আমি তো কৈলেশকে এগুলো কিছুই বলি নাই। এবার এটা সলভ করো, আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে? গোকুল কি ভাইয়া? বললাম না গোকুল হচ্ছে একটা ক্যারেক্টার, গোকুল হচ্ছে একটা ক্যারেক্টার যে আল্লাদির বাপের জায়গা জমি, এটা কিছুই না, এটা একজন মানুষের নাম যে আল্লাদির বাপের জায়গা জমি বক্ষণ করেছে। দ্রুত উত্তর করো এটা। ওকে আচ্ছা ভাই পাশুটে কি? পাশুটে মানে যে ফ্যাকাশে বর্ণ, বিবর্ণ, বুঝতে পেরেছ? হ্যাঁ ফ্যাকাশে বিবর্ণ, গুড। তার মানে কি গোকুলের, তার মানে বুঝতে পারছো যে গোকুল মানুষের নাম, এই জন্য প্রশ্ন বলা হচ্ছে আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে? গোকুলের। ওকে, এটা কিন্তু পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষাতে প্রশ্ন আসছে। এরপর দেখো মাসি বলে 4 মাসে পড়লি আর কটা দিন বা মাসি পিসির কাছেই রইতে হয় এই সময়টা, মানে 4 মাসে পড়লি মানে কি বুঝছো? 4 মাসে পড়লি মানে হচ্ছে বাচ্চা কাচ্চা, মানে আল্লাদির বাচ্চার সন্তান গর্ভে এসেছে, 4 মাস ইতোমধ্যে হয়ে গেছে। আচ্ছা যোগ আল্লাদিকে নিতে চাওয়ার মূল কারণটা যদি বলতেন, মূল কারণ কিছুই না, আল্লাদির বাপের জায়গা জমি সবকিছু আল্লাদির নামেই লিখে দেওয়া ছিল, তো সে যদি এগুলো যদি নেয় তাহলে আল্লাদিকে সে ওই যে জায়গা জমির মালিক যোগ্য হয়ে যাবে, কারণ নর্মালি তো স্বামী হয়ে যায় এটা। তো বলা হচ্ছে যে 4 মাসে পড়লি মানে সন্তান গর্ভে এসেছে, 4 মাস হয়ে গেছে, তো মেয়েদের যখন বাচ্চা কাচ্চা হয় তখন আচ্ছা পাশুটে মেরে বসে যাওয়া মানে কি? মানে বিবর্ণ হয়ে যাওয়া, পাশুটে, বুঝতে পেরেছো? পাশুটে মেরে যাওয়া মানে কি? মানে একেবারে মলিন হয়ে যাওয়া, মানে হঠাৎ করে মলিন হয়ে যাওয়া মুখ, সেই জিনিসটাকে বলেছে, বুঝতে পেরেছো? তো যেখানে ছিলাম যে 4 মাস পড়লি মানে এই কটা দিন মাসি পিসির কাছেই থাকতো, তো মেয়েদের যখন বাচ্চা কাচ্চা যখন হবে তখন মেয়েরা কিন্তু এমনিতেই বাপের বাড়িতে চলে আসে, এখানে সেই জিনিসটাকে বলছে। আচ্ছা এখানে সেই জিনিসটাকেই বলছে। আচ্ছা এরপর খেয়াল করে, এরপর বলছে যে জামাই এলে বুঝিয়ে বলবো, যদি জামাই আসে যোগু তাহলে আমরা বুঝাই বলবো। এরপর পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আল্লাদি তোর পিসে ছিল যোগুর মতো, হ্যাঁ মানে পিসির জামাই, খোকাটা কোলে আসতেই কি হয়ে গেল সেই মানুষ, চুপি চুপি এসে ওটা খাওয়ায়, উঠতে বলি তো উঠে, বসতে বলি তো বসে, মানে যখনই বাচ্চা চলে আসছে, বাচ্চা যখন হয়ে গেছে তখন বাপ এবার মানে পিসে এবার নরম হয়ে গেছে। তো ছেলেরা সাধারণত এরকম হয়, বললে যাই হোক বিয়ের পর যদি খোঁচাখুচি যাই করুক, কিন্তু বিয়ের পর যখন বাচ্চা একটা যখন চলে আসে তখন কি করে, বাচ্চা হয়ে যাওয়ার পরে এবার ঠিক হয়ে যায়। এই জন্য দেখবে গ্রামগঞ্জে যখন এরকম এখনো রেওয়াজ আছে যে মনে করো যে জামাই খুব অত্যাচার করে, তখন কি করে তাড়াতাড়ি মানে বাচ্চা নিয়ে নিলে দেখবি যে ঠিক হয়ে যাবে, এই জিনিসটা আর কি। এরপর মাসি বলে তোর মেশো ঠিক ছিল, মানে তোর মাসির জামাই হচ্ছে মেশো ঠিক ছিল, শাশুড়ি ননদ ছিল বাঘ, মানে শাশুড়ি ননদ একদম বাঘ ছিল, জল্লাদ ছিল, উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি, ছেঁচা মানে হচ্ছে মায়ের, বুঝছো? কি ছেঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে, কিন্তু জানিস আল্লাদি মেয়েটা যেই কোলে এলো শাশুড়ি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাসে, মানে যখনই আমার মেয়ে হয়েছে তখন তারা সবাই আমার পারে না মাথায় তুলে রাখতে। এরপর পিসি বলে তুইও যাবি স্বামীর ঘর করবি, ডরিসনি, ডর কিসের, মানে তুইও বাচ্চা কাচ্চা হবে, তুইও স্বামীর ঘর করবি, ভয় পাস না, হ্যাঁ কোনো সমস্যা নাই, তুইও স্বামীর ঘর করবি। এরপর দেখো বাড়ি ফিরে দীপ জেলে মাসি পিসিকে, দীপ মানে তো বুঝো ওই যে চেরাক বা আগুন আর কি, মোমবাতি, মাসি পিসিকে রান্না বান্না সারতে লাগে, বাইরের দিন কাটলে আল্লাদির পরিশ্রম কিছুই হয়নি, মানে
আল্লাদি তো সারাদিন বসেই থাকে, যত পরিশ্রম হয়েছে মাসি পিসির হয়েছে, শুয়ে বসেই দিন কেটেছে, তবুও মাসি পিসির কথায় সে একটু শোয়। শরীর নয়, মনটা তার কেমন করছে, নিজেকে তার ছ্যাঁচড়া, মানে আল্লাদি নিজেকে ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো মনে হচ্ছে, কারণ সবাই তার দিকে হাত বাড়ায়, সবাই তাকে কুপ্রস্তাব দেয়, এই জন্য তার নিজেকে কি মনে হচ্ছে, তার নিজেকে ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো মনে হচ্ছে। ওকে, আচ্ছা, একজন বলছে যে নীরব বলেছে যে, নীরব কি বলেছে, নীরব বলেছে যে আমি বউয়ের সাথে ঝগড়া করলে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিব। এই যে যারা এরকম বিয়ের আগেই বাচ্চা নেওয়ার প্ল্যানিং করে ফেলে, তারা বিয়ের পর আর বাচ্চার বাপ হতে পারে না, বুঝতে পেরেছো? সুতরাং ভালো করে প্ল্যানিং করো, যে বয়সে পড়াশোনা করার সময় ওই বয়সে যদি তোমরা যদি বাচ্চা নেওয়ার যদি প্ল্যানিং করো, আমি পড়াইলাম কই, সে চলে গেছে, আমি পড়াইতেছি মাসি পিসির যে বাচ্চা হবে সেটার কথা, সে এটার বাস্তবে নিজের জীবনে দেখছো কত ভালো ছেলে, নিজের জীবনে সে বইয়ের পড়াটাকে প্রতিফলন করে, স্যার বলছে সেটার জন্য সে এখন থেকে সে কি করতেছে, নিজে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এইসব করার দরকার নেই, যেই বয়সে যেটা দরকার। বাবা এই যে আসে না পোলাপাইন কয়দিন পর, আমি এই যে কালকে দেখলাম ওই যে ওই দিন কি ডে গেল, ওমা এই ডে সেই ডে, চকলেট ডে, ওই ডে সে ডে, কিস ডে, চকলেট ডে, কিস ডেতে ভাই অন্য কারো কিস করার কোনো দরকার নেই, নিজের বইতে 2টা কিস করো, চান্স পাবা তাড়াতাড়ি, বুঝতে পারো? চকলেট ডেটে কাউরে চকলেট দিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নেই, কোনো দরকার নাই। এই টাকা দিয়ে একটা বই কিনো, 20 টাকা দিয়ে চকলেট না কিনা 20 টাকা দিয়ে একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিনো। শুধু 20 টাকা চকলেট কি আছে? ওরে ভাই, একটা কিটক্যাটের দামে তো 45 টাকা, এটা দিয়ে ভাইয়া একটা বই কিনো, কাজে লাগবে। কাউরে গোলাপ ফুল না দিয়া ওই 25 টাকা দিয়ে একটা বই কিনো, কাজে লাগবে, বুঝতে পেরেছ? সো যেটা প্রোডাক্টিভ জিনিস এটা করতে হবে ভাইয়া, এছাড়া উল্টাপাল্টা কাজ করে কোনো লাভ নাই। আমার কথা ভাই সোজা কথা, ডাইরেক্ট কথা বলি, এগুলো তোমরা যদি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কিন্তু যেটা বলি তোমার জীবনে ভালো হবে এই জিনিসটা বলি। এই ডে আর কি তাই, ও মাই গড, আরও কি ডে আছে, কি জানি এটা কি জানি, পুতুল দে না, এটার কি ডে জানি বলে, ওই ডেতে কেন রে ভাই আরেকজনের মেয়েরে তুমি কেন পুতুল দিবে, কুত্তা বিলের পুতুল দিতে হয়, এটা কোনো রেওয়াজ আছে ভাই? এটা দিতে হইব না, দিতে হবে। যেই বয়সে শুনো তোমরা পড়াশোনা করার বয়সে, এই বয়সে এখনকার ছেলেমেয়েরা বাবু বাবু বলে চিল্লাচিল্লি করে, বাবু বাবু। এই যে যারা পড়াশোনার বয়সে বাবু বাবু বলে না, এই দিন শেষ দেখবা যারা বাবু বাবু বলে ডাকতেছ, সেই দেখবা যে অন্যের বাবু হয়ে গেছে, আর তুমি ফ্যাকাশে হয়ে বসে থাকবা। তখন মনে হবে আসলে জীবনে কি করলামটা কি, আমি পুরাই লস। সময় যখন পড়াশোনা করার সময় ছিল তখন আমি এভাবে টাঙ্কি মারছি, তখন আমি আরেকজনটা বাবু বাবু বলে ডাকছি, তখন আমি আরেকজনটা চকলেট দিছি, ফুল দিছি, শেষ, জীবন শেষ। বাবা আসো, সঠিক পথে আসো, বাস্তবতা বুঝো, পড়াশোনা করো। শোনো, যখন তোমার চাকরি বাকরি হবে, যখন তুমি ভালো পজিশন করবে, যখন তুমি বুয়েটে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, ভালো একটা পজিশনে যাবে, তখন বাবা এই জিনিসটা মনে রাখবা যে একই ডিজাইনের উপর ডিফারেন্ট তুমি অনেক কালার পাবা, প্রচুর পাবা। এমন কাজ তোমাদেরকে করতে হবে, মেয়ে নয়, মেয়ের বাপে তোমাকে এসে প্রপোজাল দিবে, মেয়ের মা তোমাকে এসে প্রপোজাল দিবে, এই ছেলেকেই চাই আমার মেয়ের জামাই হিসেবে, এরকম সিস্টেমে তোমাদেরকে আগাতে হবে। আর তুমি মেয়ের পিছনে কেন ঘুরবে, মেয়ে তোমার পিছনে ঘুরবে, তুমি ছেলের পিছনে কেন? এমন জিনিস করতে হবে, ছেলেকে মেয়েকে বিয়ে করার জন্য তোমাকে স্ট্রাগল করা লাগবে না, মেয়ের বাপ মা এসে তোমার বিয়ে দিয়ে যাবে। তোমরা তো বুঝো না, তোমাদেরকে আসলে এগুলো বুঝাইতে গেলে আমি আলাদা আরেকটা ক্লাস নেওয়া লাগবে, তোমরা বুঝো না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা আবার এখানে যাই। ওকে, এরপর দেখো, মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকে তাকাচ্ছে তার দিকে, মানে তার দিকে মানুষ তাকাচ্ছে, কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরি তরকারির মতো তাকে কেনা যায় কিনা যাচাই করার জন্য, মানে আল্লাহ দিকে কোনোভাবেই টাকা দিয়ে কেনা যায় কিনা এটা যাচাই করার জন্য তারা ইয়ে করছে, বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলছে গায়ের কতজন কত রকমের দর দিচ্ছে মাসি পিসির কাছে, মানে আল্লাহ দিকে কোনোভাবে টাকা দিয়ে কেনা যায় কিনা, টাকা দিয়ে কেনা মানে কি বুঝতেই পারতেছো। এরপর দেখো, মাসি পিসির চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি, মানে এই যে গোকুল, সে কি করেনি, সে হাল ছাড়েনি। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল, কেন? এই যে মারে, এখানে মেবি টাইপিং মিস্টেক আছে, এই মাসি পিসির কি দুর্ভোগ তাদের আর তার জন্য। এরপর দেখো, মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে না হয় শ্বশুর বাড়ির লাঞ্ছনা সইত, যোগুল লাথি খেত, ঈশ্বর তন্দ্রার ঘরে শিউরে উঠে আল্লাদি, মানে তন্দ্রা মানে ঘুমের ঘরে শিউরে উঠে। এরপর দেখো, এক পাশে মাসি আরেক পাশে পিসিকে নিয়ে শুয়ে কি চলবে তার কোনোদিন, মানে এক পাশে মাসি থাকে আরেক পাশে পিসি থাকে, এই নিয়ে সে শুয়ে পড়ে। ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি? আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলা হচ্ছে যে রান্না
এরপর দেখো রান্না সেরে খাওয়ার আয়োজন করেছিল মাসি পিসি। তারপর হচ্ছে একেবারেই ভাতটা বেড়ে আল্লাদিকে ডাকবে। ভাগাভাগির কাজ তাদের এমন সহজে হয়ে গেছে, হ্যাঁ বলা বলির দরকার হয় না, মানে একজন আরেকজনকে বলে দিবে এটা একটু করে দে ওইটা একটু করে দে, এটা হয় না, ঠিক আছে। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর বলা হচ্ছে দুজন মিলে কাজ করে যেন মানে একজনে করছে, এমনভাবে কাজ করে মনে হচ্ছে একজন করছে। এবার ব্যঞ্জনে নুন দিবে, মানে ব্যঞ্জন বলতে বোঝানো হচ্ছে রান্নায়, এবার রান্নায় নুন দিবে। একথা হয়, মানে একথা এখানে বলতে হবে, একথা বলতে হয়, কিছু কিছু জায়গাতে টাইপিং মিস্টেক আছে। একথা বলতে হয় না পিসিকে, ঠিক সময় নুনের পাত্র এসে এগিয়ে দেয় মাসির কাছে। এরপর দেখো বলা বলি করছে না, করছে তারা আল্লাদির কথা, আল্লাদির সুখ দুঃখ, আল্লাদির সমস্যা, আল্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে একটি করা কথাও বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না, উপদেশ দিতে গেলে চটে যাবে জামাই। পুরুষ মানুষ তো যতই হোক, হ্যাঁ এটা করা তার উচিত নয়, এসবের কিছু বলা হবে না তাকে, মানে জামাই এলে আর যোগ্যকে কিছু বলা হবে না, জামাই এসেছে তাই আনন্দে রাখবো, যেন ঠাই নেই এই ভাব দেখাবে মাসি পিসি আল্লাদিকে শিখিয়ে দিতে হবে। স্বামী এসে বলে যেন আল্লাদি গদগদ হবার ভাব না দেখায়, মানে ভাব দেখায়। তারপর দেখো যে কদিন থাকছে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বে সার্বা, মানে সর্বে সার্বা মানে হচ্ছে যে সব করতে পারে, সেই এখানকার ধর্তা, সেই এখানকার কর্তা। আচ্ছা এরপর আসো, ঠিক আছে। আচ্ছা এরপর খেয়াল করো, বাইরে থেকে হাক আসে কানাই চকিদারের। হাক মানে হচ্ছে আওয়াজ, ডাক। বাইরে থেকে হাক আসে কার, মানে ডাক আসে কার, ডাক আসে কানাই চকিদারের। হাক বা ডাক আসে কানাই চকিদারের। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। সারাটা দিন গেছে লড়ে লড়ে, সরকার বাবুর সঙ্গে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চকিদার কানাই। হাঙ্গামা না এসে রাত্রে গায়ের লোক যখন ঘুমাচ্ছে, মানে মানুষজন যখন ঘুমাচ্ছে তখন কানাই চকিদার ডাক দিয়েছে। রসুই চালার ঝাঁ পেটে, রসুই চালা বলে তো বুঝো আর কি, রসুই ঘর যেটাকে বলে, মানে যে এখানে রান্না বান্না করে, ঝাঁপ এটে মাসি পিসি বাইরে যায়। শল্ক পক্ষের একাদশী উপোস করেছে তারা দুজনে, গতকাল দুজনে উপোস ছিল, আজ দ্বাদশী, একাদশীতে যে উপোস করে সেটা। এরপর দেখো জ্যোৎস্নায় বেশ উজ্জ্বল কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা ছিল, পেয়াদা মানে ওই যে তোমার ওই যে কি বলে চামচা আর কি বলা চলে, পেয়াদা এসেছে। হ্যাঁ এদেরকে মাসি পিসি চিনতে পারে, মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা, মানে যার মাথায় লাল পাগড়ি ছিল সে অচেনা। কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার, মানে মাসি পিসিকে বলছে যে আপনাদেরকে একবার কানাই বাড়িতে যেতে হবে। মাসি বলে এত রাতে, পিসি বলে মরণ নেই, মানে যখন কিছু যখন হয় না যে এত রাতে ডাকতে হবে, মানে খুবই হয়ে বলছে যে মরণ নাই। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর বলছে যে রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে তার কার হাক আসে, মানে কার ডাক আসে, বলো এটা উত্তর করো। দ্রুত। আচ্ছা সো এটার উত্তর হবে কি বলতো, কানাই চকিদারের ডাক আসে, ডাক দেখে কানাই চকিদার। আচ্ছা ডাক দেখে উত্তর হচ্ছে কানাই চকিদার। এরপর দেখো কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, মানে দারোগা বাবু এসে বসে আছেন। হ্যাঁ তারপর দেখো যেতে একবার হবে গো দিদি ঠাকুরুন্ডা, তাহলে তাদেরকে কি বলে সম্বোধন করেছে কানাই চকিদার, দিদি ঠাকুরুন্ডা। বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে, যদি তোমরা না যাও তাহলে বেঁধে নিয়ে যেতে আমাকে বলেছে, সেই হুকুম আছে। এরপর মাসি বলে মুখে মুখে তাকায়, মানে মাসি পিসি মুখে মুখে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। পথের পাশে ডোবার দ্বারে কাঁঠাল গাছের ছায়ায় ৩-৪ জন ঘুট মেরে আছে, স্পষ্টই দেখতে পেরেছে মাসি পিসি। মানে ব্যাপারটা এমন যে কানাই চকিদারের সাথে মাসি পিসি চলে যাবে কাচারি বাড়িতে। কাচারি বাড়িতে গেলে গোকুলের যে পেয়াদারা আছে, যারা এই যে কাঁঠাল গাছের নিচে ৩-৪ জন যারা ঘুট মেরে বসে আছে, ওরা আল্লাদিকে তুলে নিয়ে যাবে, বা তাদের উদ্দেশ্য খারাপ যে আল্লাদি তখন একা থাকবে ঘরে, আর কাছারি বাড়িতে চলে যাবে মাসি পিসি। তো মাসি পিসি এই জিনিসটা বুঝতে পেরেছে। ওরা যে গায়ের গুন্ডা, সে গুন্ডারা কারা, সাধু বৈদ্য ওসমানেরা, তাদের সন্দেহ নেই। বৈদ্যের ফেটি বাঁধা 12টি চুলওয়ালা মাথায়
পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে, মানে একেবারে তার মাথার উপর জ্যোৎস্নার আলো পড়েছে সেটার কথা বলছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে, ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। এইটা মাসি পিসি বুঝতে পেরেছে। মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই, মানে একজন যায়। পিসি বলে আমি যাই, চলেন চলো। কর্তা ডেকেছে দুজনকে, এবার কানাই চকিদার বলছে কর্তা ডেকেছে দুজনকে। মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি, মানে কাপড়টা চেঞ্জ করে আসে। আচ্ছা, এরপর খেয়াল করো, এটা একটু সলভ করো। ডোবার দ্বারে কাঁঠাল গাছের ছায়ায় কতজন ঘুপটি মেরে বসে আছে? 2-3 জন, 3-4 জন, 4-5 জন, 7-8 জন। দ্রুত সলভ করো এটা। বুঝছো? ওকে, পৌরা মানে কি? পৌরা মানে বুঝো না? পৌরা মানে হচ্ছে মানে যৌবন আর বার্ধক্য দুইটার মাঝামাঝি যে বয়সটা আছে, মানে বুড়াও বলা চলে না, ইয়াংও বলা চলে না, মানে একেবারে যৌবন আর বার্ধক্য দুইটার মাঝামাঝি যারা থাকে। আর পৌরা বিধবা মানে হচ্ছে এরকম আর কি, মানে খুব বুড়া বিধবাও না, একেবারে কম বয়সী বিধবাও না, মাঝামাঝি। আচ্ছা, গুড। তাহলে দেখো আমরা কিন্তু এখানে কিন্তু ডিরেক্টলি পাচ্ছি যে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুট মেরে বসে আছে। তাহলে কাঁঠাল গাছের ছায়ায় কতজন ঘুট মেরে বসে আছে? উত্তর হচ্ছে 3-4 জন। উত্তর হবে খ। তো কি হবে? খ হবে। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপর খেয়াল করো, এরপর পিসি বলে হাত ধুয়ে আসি, 1 দণ্ড লাগবে, মানে 1 মুহূর্ত লাগবে। এরপর বলছে তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি বলে মাসি নিয়ে আসে বটিটা। এবার তারা ঘর থেকে আসে, মাসি কি নিয়ে আসে? মাসি নিয়ে আসে বটি, বটি হাতে করে। পিসি হাতে দেখা যায় রামদা, রামদা মানে তো বুঝো মানে দায়ের থেকে যেটা বড়। তাহলে পিসি নিয়ে আসে রামদা, মাসি নিয়ে আসে বটি। হ্যাঁ, মস্ত ক্যাটা কাটারি, মানে একেবারে বড় কাটারি নিয়ে আসছে। মাসি বলে কানাই কর্তাকে বলো, এটা বলো হবে, মেয়ে নোকের এত রাতে কাছারি বাড়িতে যেতে লজ্জা করে, কাল সকালে যাব। মানে কানাইকে এবার বটি দিয়ে ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে বলতেছে যে কর্তাকে গিয়ে বলো যে মেয়ে নোক, মেয়ে নোক মানে হচ্ছে মেয়ে লোক, মেয়ে লোক এত রাতে ইয়েতে যেতে তার লজ্জা করে। এরপর দেখো পিসি বলে এত রাতে মেয়ে লোকের কাছারি বাড়িতে ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? মানে এত রাতে মেয়ে লোককে কাছারি বাড়িতে ডাকতেছে, এটা তো কর্তার জন্য লজ্জার, কর্তার কি লজ্জা করে না? এরপর দেখো কানাই ফুঁসে উঠে, না যদি যাও ঠাকুরুনরা, ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে কিন্তু বলে রাখলাম, মানে তোমরা না গেলে টেনে হিচড়ে ধরে বেঁধে নিয়ে যাব। এরপর দেখো মাসি ভটিটা বাড়িয়ে দিয়ে দাঁত কামড়ে বলে বটে, ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে, এসো কে এগিয়ে আসবে আসো, বটির 1 কোপে গলা ফাঁক করে দিব। মানে একদম হ্যাঁ, তাদেরকে ভয় দেখাইছে। এরপর কি হয়েছে এটা সলভ করো। পিসি ঘর থেকে কি নিয়ে আসে? বটি, দা, রামদা, মস্ত কাটারি। বুঝছো? একজন বলছে আপনি কি পৌরা? পুরুষদের ক্ষেত্রে হচ্ছে পৌর আর নারীদের ক্ষেত্রে হচ্ছে পৌরা। বুঝতে পেরেছো? সো আমি যেহেতু জলজন্ত পুরুষ মানুষ, তুমি বলতে পারো পৌর। সো অ্যাকচুয়ালি ওইটা না, মানে আমি এখনো যথেষ্ট ইয়াং, যথেষ্ট তরুণ। বুঝতে পেরেছো? খুব ইয়াং। সো এখনো বয়স হয় নাই, অল্প বয়স হয়েছে আমার, খুব কম বয়স। ওকে, আচ্ছা এইবার আসো। গুড, এটা কি দেখো। সো এখানে দেখো এই যে মাসি নিয়ে এসেছে ভটি আর পিসি নিয়েছে রামদা। সো কি হবে বলো তো? উত্তর হবে রামদা। উত্তর কি হবে বলো তো? রামদা। ওকে, সো উত্তর সি, রামদা, সি রামদা। আচ্ছা এরপর খেয়াল করো, দেখো পিসি বলে আয়না বজ্জাত হারামজাদা এগিয়ে আয়না, কাটারির কোপে গলা কাটি 2-1টার, মানে আয়, একদম খুব কাটতে মন চাচ্ছে, আয় তোরা, হ্যাঁ তোদের 2-1টার গলাটা কেটে দি। দুপা এগোয় তারা দ্বিধা ভরে, মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যি তার খানিকটা ভেবাচাকা খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে ভটি আর দা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে শোন কানাই, এ কিন্তু এর কি নয় মোটে, এর কি মানে হচ্ছে যে ইয়ার কি বলে না, এটা কিন্তু মোটেই হাসি তামাশা নয়। তারপর দেখো তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু 2-1টা মারবো, জখম করবো ঠিকই, মানে হয়তো তোমাদের সাথে আমরা পারবো না সেটা আমরা জানি, কিন্তু 2-4টা তো মারতে পারবো।
এরপর দেখো পিসি বলে, পিসি কি বলে, মরা নয় মরবো, মানে বলতেছে যে আমরা না হয় মরবো। তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়, মানে গলা ছেড়ে দেয় বলতে বোঝানো হচ্ছে একদম বড় করে কি করে ডাক দেয়। তারপর দেখো প্রথমে শুরু করে মাসি, মানে প্রথমে ডাক দেয় কে, মাসি। তারপর যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাক, হাক মানে হচ্ছে ডাক দেওয়া, চিৎকার দেওয়া, ও বাবু ঠাকুরুন, ও ঘোষমশাই, ও জনার্দন, ও গো কানুর মা, বিপণী, বংশী, এভাবে ডট 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 সবাইকে তারা ডাকা শুরু করে। এরপর দেখো কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে, হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকেই ছুটে আসে, কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর আরও নিঝুম, আরও থমথমে হয় রাত্রিটা। আল্লাদির মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়। মানে এত মানুষ ডাক দিলে যে এত মানুষ যে বিপদে চলে আসে এটা তাদের জানাই ছিল না। ও আচ্ছা, দুঃখিত দুঃখিত দুঃখিত, আচ্ছা দুঃখিত, আচ্ছা দুঃখিত, সরি সরি দুঃখিত। এখানে বলা হচ্ছে যে কি নিয়ে আসে, বলা হচ্ছে রামদার মতো মস্ত কাটারি। সো এটা মস্ত বড় কাটারি হবে, দুঃখিত। আচ্ছা, সো এটা ঠিক আছে, এটা মস্ত কাটারি হবে। আর সেটা কিসের মতো ছিল, যদি বলে যে মানে কিসের মতো কাটারি, তখন হচ্ছে রামদা। ওকে, রামদার মতো কাটারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হবে কি, রামদার মতো, এটা মস্ত বড় কাটারি হবে, ডি হবে। ওকে, সেটা ডি হবে। আর কাটারিটা ছিল কিসের মতো, রামদার মতো। আচ্ছা, এইবার আসো আমরা যেখানে ছিলাম, যে তো এখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে মানে এত মানুষ তাদেরকে কি করছে, এগিয়ে আসছে। এরপর দেখো তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের বড়কে দেবার জন্য, মানে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য। এত লোক এসে পড়বে আশা করেননি। তাদের জন্য যতটা নয়, গোকুল তার দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বের করে এনেছে মনে হলো। সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি বুকে নতুন জোর পায়। আচ্ছা, মানে এত মানুষকে দেখে তারা একটা জোর পায়। এরপর দেখো মাসি বলে, তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়িতে সরিয়ে দেওয়ার সোনাদের ঘরের মাঝ রাতে আগুন ধরিয়ে দিয়েছিল। মানে ওই যে সোনাদের ঘরে এরকম একজন নাম, না তার নাম ছিল সোনা, এই সোনাদের ঘরে কি করেছিল, আগুন ধরিয়ে দিয়েছিল। কেন আগুন ধরিয়েছিল, মেয়েকে কুটুম বাড়িতে সরিয়ে দেওয়ার, হ্যাঁ দেওয়ায় তারা আগুন ধরিয়ে দিয়েছিল। এখন মাসি পিসি ভয় পাচ্ছে, কি ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে যে এইটা, যে আমাদের ঘরেও যদি এরকম গোকুলরা, কানাই চকিদারা যদি আগুন ধরিয়ে দেয়। খানিক চুপচাপ ভাবে দুজন। মাসি বলে, সজাগ রইতে হবে রাতটা, সজাগ মানে হচ্ছে রাত জেগে থাকতে হবে। পিসি বলে, তাই ভালো। তারপর দেখো কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়, মানে এই যে কাঁথা কম্বল চুবিয়ে রাখতেছে, মানে তারা কনফিউজড যে আসলে আমাদের ঘরে যদি আগুন ধরিয়ে দেয় তাহলে কাঁথা কম্বলের চুবিয়ে রাখবে, চুবিয়ে মানে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবে, তখন এটা ঝাঁপ দিলে আগুন কি হবে, বন্ধ হবে। আস্তে চুপি চুপি তারা কথা কয়, আল্লাদির ঘুম না ভাঙে। অতি সদর্পণে তারা বিছানা ছেড়ে উঠে। আল্লাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল, এখানে কম্বল হবে, কম্বল চুবিয়ে রাখে। তারপর দেখো চালায় আগুন ধরে উঠতে উঠতে ঘোড়ার চাপায় দিয়ে নেভানো যাতে সহজ হয়। তারপর দেখো মানে ঘরে যে হাঁড়ি কলসিতে ছিল, হ্যাঁ, এনে রাখে তারা ডোবা থেকে, মানে ডোবাতে পানি ছিল, সেখান থেকে তারা ঘরে যেই ইয়েগুলো ছিল, যে পাত্রগুলো ছিল, সেগুলোতে পানি এনে রাখে। বটি আর দা রাখে হাতের কাছেই, যাতে করে কেউ তাদেরকে আক্রমণ করলে প্রতিহত যাতে করতে পারে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, একেবারে যুদ্ধের আয়োজন করে থাকে শেষ মুহূর্তে। এই যে এত প্রস্তুতি, পানি এনে রাখা, তারপর হচ্ছে বিছানার পাশে দা অস্ত্র রাখা, এটা হচ্ছে তাদের যুদ্ধের প্রস্তুতি। ঠিক আছে, সো গল্পটা আশা করি বুঝতে পেরেছ। ওকে, এমসিকিউ এক্সাম নিবেন কি, এটাই শেষ হলে এমসিকিউ এক্সাম নিব আমরা, কোর্স শেষ হলে আমরা সবগুলো একসাথে এক্সামগুলো নিয়ে নিব। ওকে, আচ্ছা, সো এইবার আসা আমাদের মোটামুটি শেষ। ওকে ভাই, কুটুম বাড়ি কি, কুটুম বাড়ি মানে হচ্ছে আত্মীয়, কুটুম বুঝো না, মানে আত্মীয় স্বজন। ওকে, আচ্ছা, এইবার দেখো আমাদের সৃজনশীল প্রশ্নগুলো কেমন আসতে পারে, খেয়াল করো। সৃজনশীল প্রশ্নগুলো হচ্ছে যে রবিজ মিয়া 10 বছর আগে মারা গেলেও তার বৃদ্ধা স্ত্রী জরিনা খাতুন স্বামীর ভিটা ধরে আজও পড়ে আছে। মানে রমিজ মিয়া 10 বছরের আগে তার মারা গেলেও তার বৃদ্ধা স্ত্রী,
হ্যাঁ, জরিনা খাতুন সে কি করতে, স্বামীর ভিটা ধরে আজও পড়ে আছে। নিঃসন্তান এই পরিবার, কোনো ছেলে মেয়ে না থাকায় প্রতিবেশী খালেক ও তার স্ত্রী জরিনা খাতুনের দেখাশোনা করে। জরিনা খাতুন তার নিজের ভিটামাটি খালেককে দিয়ে যাবে এমন কথা দিয়েছে, অথচ এ জমির উপর নজর পড়েছে গ্রামের মাতুব্বর রজব আলীর। এরপর দেখো সে জাল দলিল তৈরি করে রেখেছে। তারপর দেখো জরিনা খাতুন মারা গেলে সেই জমি নিজের বলে দাবি করে। এ খবর জেনে জরিনা খাতুন থানা থেকে পুলিশ নিয়ে ভূমি অফিসে গিয়ে নিজের ভিটামাটি খালেককে লিখে দেয়। মানে এখানে যে প্রতিবাদ করার যে বিষয়টি, এরকম তোমাদেরকে একটা উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে সেখান থেকে তোমাদেরকে কি করতে সলভ করতে বলবে। ওকে, আচ্ছা ভাই, গল্পের শেষে কি হয়? গল্পের শেষে এটাই হয়, শেষটা আসলে মূলত পুরোটাই শেষ হয় নাই। এটাই হচ্ছে ছোট গল্পের মূল বৈশিষ্ট্য, যে কাহিনী একেবারে উপন্যাসের মতো পুরোপুরি সমাপ্ত হবে না, নায়ক নায়িকের মিলন হবে না, বিচ্ছেদ হলে একজন মারা যাবে আরেকজন বেঁচে থাকবে এমন না। এটাই ছোট গল্পের থিম, যে ছোট গল্পের থিমটা হচ্ছে পুরোপুরি অংশটা শেষ হবে না, মানে পাঠকের ভিতরে আরও কৌতূহল থেকে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছ? সদর্পণে মানে কি, নিজের ইচ্ছায়, একেবারে অহংকার সহ, বুঝতে পেরেছ, নিজের ইচ্ছায়। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইবার আসো, এরকম একটা সৃজনশীল দিবে এবং এইটা থেকে তোমাদেরকে উত্তর করতে হবে। সো আসো, কেমন প্রশ্ন আসবে? যেমন এক, জ্ঞানমূলক মাসিপিসি গল্প প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমরা একেবারে প্রথমেই দেখেছি। এরপর দেখো পূর্বাশা পত্রিকা, মাসিপিসি আল্লাদি স্বামীর বাড়িতে পাঠাতে চায় না কেন? মাসিপিসি আল্লাদিকে স্বামীর বাড়িতে পাঠাতে চায় না কেন, এটা তুমি 4-5 লাইনে লিখবা। কিভাবে লিখবা? লিখবা যে মাসিপিসিকে আল্লাদির ওই যে কলকে পড়া ছেঁকা খেতে, হ্যাঁ, তারপর না খেয়ে রাখতে, মানে নানা প্রকার যে অত্যাচার করে, সে অত্যাচার বিষয়টি এখানে ফুটিয়ে ধরা হয়েছে। আচ্ছা, একজন বলছে ভাইয়া দিদি ঠাকুরুন কি? দিদি ঠাকুরুন মানে এগুলো তো কমন প্রশ্ন। দিদি মানে তো বুঝে, দিদি ঠাকুরুন মানে দিদিদেরকে ঠাকুরুন বলে সম্বোধন করছে, এটা হচ্ছে তাদের সম্বোধন। যেমন দাদা বলে, দাদা ঠাকুর বলে, তো দাদা ঠাকুর থেকে দিদি ঠাকুরুন এসেছে, বুঝতে পেরেছ? আচ্ছা আচ্ছা, তা এরপর হচ্ছে কি, যে তোমাকে এখানে এটা লিখতে হবে। এরপর খেয়াল করো, উদ্দীপকে রজব আলীর সঙ্গে মাসিপিসি গল্পের কোন চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়? তো আমরা দেখতে পাই রজব আলী মাতাব্বর, যে কিনা দেখা যায় যে ওই যে নকল দলিল তৈরি করে এবং সম্পত্তি আত্মসাৎ করার জন্য চেষ্টা করে। এখন এই চরিত্রের সাথে মাসিপিসি গল্পের আমরা দেখতে পাই গোকুল যে চরিত্রটা রয়েছে, গোকুল চরিত্রের সাথে মিল রয়েছে, কারণ গোকুল এভাবে অন্যায়ভাবে আল্লাদির বাবার সম্পত্তি দখল করেছে। উদ্দীপকে জরিনা খাতুন যেন মাসিপিসির প্রতিমূর্তি মনে হচ্ছে, একেবারে মনে হচ্ছে মাসিপিসি যেমন সংগ্রাম করেছে, হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে তারা যেমন প্রতিবাদ করেছে, এখানে দেখা যায় জরিনা খাতুন সেও থানায় গিয়ে পুলিশ নিয়ে এসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তো তোমাকে এখানে দুইটা ঘটনা তুলে ধরতে হবে, যে মাসিপিসির কি কাহিনী, মাসিপিসি কিভাবে প্রতিবাদ করেছে, জরিনা খাতুন কিভাবে প্রতিবাদ করেছে। এরপর তোমাকে একটা ইন্ডিং টানতে হবে যে হ্যাঁ, দুজনের প্রতিবাদ অনেকটাই একই রকম, মনে হচ্ছে প্রতিমূর্তি। ওকে, আচ্ছা ভাই, রসুই চালা যা পেটে মাসে, রসুই চালা মানে বুঝো না, মানে যেখানে রান্না বান্না করে, এটাকে গ্রামের দিকে বলা হয় রসুই ঘর। হ্যাঁ, তো এই রসুই চালা বলতে বোঝানো হচ্ছে রসুই ঘরের কথা বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, দোয়া রইলো। আমাকে একটু বলো তো যে আজকের ক্লাসটা কেমন লেগেছে, গল্পটাকে বুঝতে পেরেছো কিনা এবং প্রশ্নের উত্তর। বাট তোমাদেরকে অবশ্যই গাইডের অনেকগুলো সৃজনশীল দেওয়া থাকে, সৃজনশীলগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, অবশ্যই তোমাদেরকে এগুলো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। বা এটার কি রেকর্ডেড থাকবে? অবশ্যই এটা রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সাজেদা বেগম মাশাল্লাহ, জি ভাই, ওকে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, গুড, ভেরি গুড। জি ভাই বুঝতে পেরেছি। হাসনা জাহান বলেছে ভাই ওয়ার্ড মিনিংয়ের আলোচনা করেন নাই, যে ওয়ার্ডটা তো প্রত্যেকটা, আমি যখন সৃজনশীলগুলো যখন পড়াইছি তখন প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বলে দিয়েছি, এবং কোনোটা না বললে তোমরা যখন আবার কমেন্ট করেছো তখন সেটার উত্তর দিয়ে দিয়েছি। সো আলাদাভাবে আর ওয়ার্ড মিনিং আলোচনা করার দরকার আছে বলে মনে হয় না। হ্যাঁ, অনেক টাইপিং মিস্টেক আছে, স্লাইডগুলোতে অনেক টাইপিং মিস্টেক থাকে, এটা ঠিক করবো, কিন্তু আসলে সময় পাচ্ছি না, এই জন্য আমি আসলে ঠিকটাও করতে পারছি না। ঠিক আছে, তো তোমরা একটু বইয়ের সাথে একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, অল ক্লিয়ার, খুবই ভালো। ওকে ঠিক আছে, সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।